আচ্ছা, তো এই জায়গায় যেটা হলো একটা সিম্পল ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এর মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করলাম, তাই না? সো একটু পরে মনে হলো আমার তো আরো 2 3টা 4টা 5টা 10টা ভেরিয়েবল লাগবে, তাহলে ওগুলো কি হবে? সো আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিতে থাকলেন আর হইতে থাকলো। ওয়াও, অসুবিধা ঘটনা যেটা হবে যে ইকো করার পরে আমি লাস্টের ভ্যালুটাই পাবো, তাই না? মানে সবগুলো মিলে যেন একটাই হবে। এবং আর্কিটেকচারটা এইভাবে গঠন করা যে একটা ভেরিয়েবল মানে হচ্ছে একটা মেমোরি অ্যাড্রেস, ওই জায়গাটা একটাইতে জায়গা, একটাই ভেরিয়েবলের ভ্যালু থাকবে, মাল্টিপল হলেই ওভারল্যাপ করবে, মানে একটা উঠে যাবে আর একটা বসবে, এবং আলটিমেট আপনার লাস্টে যেটা আছে ওইটাই থাকবে নাকি? তো এটাকে কিভাবে অপটিমাইজ করা যায় বা আমি কি করতে পারি? আমার কি তাহলে এটার জন্য একটা নাম দিব, এটার জন্য একটা নাম, এটার জন্য একটা নাম, অনেকগুলো নাম লাগবে, আমি তো নামের পেছে পড়ে যাবো। আচ্ছা, বেটার হয় আমি যদি এরকম করি যে ইনডেক্স করে দিই 1 2 3 4, এটা করলে হয় না? তাহলে তো মনে হয় আমি মানে একাধিক ভেরিয়েবল পাচ্ছি, মানে যদি আমার একই সিকোয়েন্স হয় এবার আমি কিন্তু ভেরিয়েবল ম্যানেজ করতে পারলাম। এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ভেরিয়েবল না এটা, তাই না? ওকে, ভালো কথা। তাহলে এই জিনিসটাকে যদি কোনোভাবে অটোমেটিক করা যেত, এই 1 2 3 4 5 এগুলাকে, তাহলে মনে হয় আমি একটা ভেরিয়েবল লিখে একাধিক ভেরিয়েবল পাইতে পারতাম। বুঝি নাই? একটা ভেরিয়েবল লিখে একাধিক ভেরিয়েবল পাওয়া যাইতো, নট ভ্যালু। একটা ভেরিয়েবলে সবসময় কি থাকে? একটাই ভ্যালু থাকে, সেটা অ্যারে হোক আর যাই হোক। একটা অ্যারে, সেই একটা অ্যারে ভেরিয়েবলের ভিতরে মাল্টিপল ভ্যালু থাকবে, কথাটা ভুল। বরং সেই অ্যারে মাল্টিপল ভেরিয়েবল তৈরি করে দিবে, তার মধ্যে যে যার যারটার মধ্যে থাকবে, তাই কি না? তাই না বিষয়টা? একটু যদি আমরা মানে মেশিনের মতো করে একটু ভিতর থেকে ভাবি আর কি। হ্যাঁ, আমরা প্রথম প্রথম বোঝানোর জন্য তো বলি সেট অফ ভেরিয়েবল নামে হচ্ছে অ্যারে, এটা তো বলবোই, যে কাউরে বলবো। আপনাকে তো আমি সেই কথা বলতে যাবে না, বলা যাবে? তাহলে একটা ওয়ে পাওয়া গেল যে কিনা এরকম ভাবে যদি আমরা ইনডেক্স করে দিই, অর্থাৎ কোনোভাবে যদি আকারে 1 2 3 4 5 6 এর এরকম একটা সিরিজ করি, তাহলে আমরা কি পাইতেছি? একাধিক ভেরিয়েবল পাই যাচ্ছি। তো এই কনসেপ্ট থেকেই তৈরি হলো অ্যারে, বুঝতে পারছি? তো আমরা বলতে চাই var, এবং পিএসপি তে যেভাবে অ্যারে ডিক্লেয়ার করা হয় সেটা হলো অ্যারে, অ্যারে নামের এই কিওয়ার্ডটা দিয়ে। এটা অন্য ল্যাঙ্গুয়েজে মেবি না, সিতে আমরা এইভাবে করি না। আমরা জাস্ট একটা কি বলতাম, টাইপ বলে দিতাম, টাইপ বলে একটা ভেরিয়েবল বলে তার ইনডেক্সটা ডিফাইন করে দিতাম, অনেকটা এরকম। একটু রিপিট করি, সো ইন বলে আমাদের বলতাম এরকম, বলে এটা এটা বলে দিতাম, তাই না? সো এরপরে আমরা এর মধ্যে ভ্যালু দিতাম। তার মানে কি দাঁড়াইতো, যে যেহেতু এখানে ইন্ট বলা আছে, তার মানে এখানে যত এলিমেন্টগুলো আসবে সবই কি হইতে হবে? ইন্টিজার টাইপের হইতে হবে। আর পিএসপি তে যেহেতু ডাটা টাইপ ডিক্লেয়ার করা লাগে না, সেই অর্থে আমি এটা বলতে পারি যে এখানে ভিন্ন ভিন্ন ডাটা বসতে পারে, এবং আমরা এটা দেখছিও, দেখি নাই যেদিন ডাটা টাইপ দেখছিলাম। এবং টাইপ ডিক্লেয়ার না করতে পারার যে সুবিধাটা, এটা আমরা জানি। ওকে, সো এখন আমাকে কি করতে হবে? এখানে আমি শুধু ভ্যালু দিব, তাহলে ভেরিয়েবল কি দাঁড়াবে? আচ্ছা, ভেরিয়েবল অটোমেটিক হবে, এই যে এই রকম হবে, বুঝতে পারছি? সো আমরা যেটা করি সেটা হলো একটু বোঝার চেষ্টা করি আসলে কি হয়েছে এখানে। এই লাইনটাকে যদি আমি ভাঙি, সো এই লাইনটাকে যদি ভাঙি আমি এরকম পাবো, var বলে এটা বলে 12, এইটা পাবো, এবং এখানে এসে একটা ইনডেক্সের ভ্যালু পাবো, একটা নাম্বার পাবো। এটা কিন্তু একেবারে পারফেক্ট। আমি এই যে এই লাইনটুক 9 নাম্বার লাইনে একই লাইন, একটা লাইনে যা করছি, কিন্তু 11 নাম্বার লাইনে এসে সেই জিনিসটাই করছি, বুঝতে পারছি? অন্যভাবে তাহলে এটাকে বাকিগুলোকে নিয়ে আসতে হলে, তাহলে এটা 14 এর জন্য আসবে এখানে 14, আর এখানে আসবে কি 1, আর এটার জন্য আসবে এখানে ভ্যালু থাকতেছে, আর এখানে থাকতেছে কি 2। সো এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই, এই দুইটা জিনিস এক। সো দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি যদি চাই এই জিনিসটাকে ইকো করাইতে, তাহলে আমি কি করব? বলবো ইকো ডলার var, দেখি কি ধরে। সো এখানে দিব কি 2, তাই না? সো আমি বলতেছি এইটা আর এইটা একই জিনিস, ঠিক আছে? সো আমি এইটাকে প্রথমে অফ করে নিই, বুঝতে পারছি? কারণ এটা এটা যদি একই জিনিস হয় সেটার আগে প্রমাণ দিই। তো আমরা যেটা করি, আমাদের ক্লাস আজকে এটা না 10 নাম্বার, এটা পেলাম। এটা কি পেলাম দেখেন তো, এই যে এই ভ্যালুটা পেলাম, এটা আমরা চেঞ্জ করি। সো চেঞ্জ করলে এটা চেঞ্জ হচ্ছে, তাহলে আমি যেটা বললাম এটা ঠিক আছে, যে হ্যাঁ এইটার মানে হচ্ছে এইটা,
তাহলে তার যে নাম্বারটা আছে, তার যে ইনডেক্সের যে সিরিজটা আছে, ওইভাবে কিন্তু আমি ভ্যালু পাচ্ছি। ক্লিয়ার? সো এখন যদি এটাকে অন করি, অন করে আবার এটাকে কি করি, তাহলে কি হয় বলেন তো? আপডেট হয়ে গেল, আপডেট হয়ে গেল একই জিনিস। তাহলে প্রথম ভ্যালু ছিল মানে 500, ওইটা ওভাররাইট হয়ে গেছে এটা দিয়ে। বুঝতে পারছি? তাহলে একই জিনিস, এটা আমার বলতে কোনো অসুবিধা নাই নাকি না? এতটুকু তো বুঝতে পারছি। আচ্ছা, এখন সুবিধা জায়গায় যেটা হয়েছে যে আমাকে এইভাবে আর লিখতে হচ্ছে না, কারণ এই 13 নম্বর লাইনটা আর 9 নম্বর লাইনের এতটুকু অংশ যদি একই হয় তাহলে তো আমার এটা দরকার নাই। এবং এই প্রসেসটা থেকে বাঁচার জন্যই তো আমি কি করতে চাই, অ্যারে বলতে চাই। সো আমার এই এক্সাম্পলটা আর দরকার নাই, আমি চলে আসি সরাসরি এই জায়গাটায়। তাহলে এখন যদি আমার মনে হয় যে আমি এই 15 যে 14 যেটা আছে এইটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে কিভাবে অ্যাক্সেস করব? তাহলে এটাকে বলবো 0, এটাকে বলবো 1, এটা হচ্ছে 2। সো আমরা এখানে 1 বলি, 1 বললে কিন্তু আমরা এটা পাচ্ছি। বুঝতে পারছি? কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, তাহলে আর এরকম করবো কেন? আমি সরাসরি এটাকে ইনটু করে ফেলি, তাহলে তো আমার আরো সহজ, তাই না? তো দেখি কি হয়। অপস, এটা এরর বলছে না? এররটা একটু ভালো করে পড়বো। অ্যারে টু স্ট্রিং কনভার্সন, অ্যারেকে স্ট্রিং এ কনভার্ট করা যায় নাই। বুঝতে পারছি? আমার প্রশ্ন হলো অ্যারেকে স্ট্রিং এ কনভার্ট করতে কে বলছে? আমি তো বলি নাই। ব্যাপারটা যেটা দাঁড়ালো যে ইকুর একটা সীমাবদ্ধতার জায়গা হলো যে সে শুধুমাত্র স্কেলার টাইপ, স্কেলার ডাটা টাইপ আছে না, যারা কি করে সিঙ্গেল ভ্যালু ক্যারি করে, এই ধরনের ডাটাগুলো কি করতে পারে, ইকু করতে পারে, শো করাইতে পারে, 12 জায়গায় কাছে পাঠাইতে পারে। কিন্তু যদি মাল্টিপল হয়ে যায় তাহলে সেটা সে ম্যানেজ করতে পারে না। বুঝতে পারছেন? এবার এটা দিয়ে আমি আরো একবার প্রমাণ করতে চাই এটার ভিতরে মাল্টিপল ভেরিয়েবল আছে। এটার ভিতরে কিন্তু সব ভ্যালু স্টোর হয় নাই, এটার ভিতরে আরো ভেরিয়েবল আছে, তার ভিতরে সবাই আলাদা হয়েছে। এবার সবাইকে একসাথে ইকো করা তার পক্ষে পসিবল হচ্ছে না। তাহলে সলিউশন কি? সলিউশন হলে এটা কমেন্ট করে দেওয়া, নাকি? এটা তো সলিউশন। সো আমরা যেটা পারি সেটা হলো প্রিন্টার ইজ এ, এটা কি ব্যাপার বলেন তো? একটা ভেরিয়েবল হ্যান্ডলিং ফাংশনের মধ্যে কি আমরা এটার মধ্যে কিসের মধ্যে পাইছিলাম? যাই হোক, এটা অ্যারের জন্য আর কি, অ্যারে হ্যান্ডলিং যেটা আজকে আছে ওটার মধ্যে এটা আছে। সো মানে এই মেথডটার কাজ হলো সে আপনার কাছে কি চাইবে, অ্যারেটা চাইবে, সে ভারডামের মতো করে সবকিছু ওপেন করে দিবে আপনার সামনে যে দেখেন কোথায় কি আছে। বুঝতে পারছেন? সো দেখি এটার আউটপুটটা। সো হ্যাঁ, এটা দেখাচ্ছে এই 14 হচ্ছে ইকুর আউটপুট, আর এখান থেকে নিয়ে পর্যন্ত হলো অ্যারে মানে প্রিন্টারের আউটপুট। আর প্রিন্টার আমাকে কি বলতেছে, ডাটা টাইপ এবং কোন ইনডেক্সে কি আছে সেটা কিন্তু আমাকে বলে দিচ্ছে। বুঝা যায়? ওকে, এবার এটাকে একটু ভালো করে যদি প্রিন্ট করতে চাই তাহলে আমরা একটা ট্যাগ ইউজ করতে পারি HTML এর, প্রি ট্যাগ, তাই না? সুবিধা? তো প্রি ট্যাগটাকে শেষ করে দেই, এটা ভালো স্ট্যান্ডার্ড, কারণ যদি আমার পরে লেখা নাই সেই হিসাবে হয়তো আমি কোনো মানে প্রবলেম বুঝবো না, কিন্তু তারপরে যদি অন্য লেখা থাকতো ওগুলো কিন্তু প্রি এর মধ্যেই পড়ে যেত, এই জন্য আমি ক্লোজ করে নিলাম। সো এটাকে রিফ্রেশ করেন, এবার দেখেন, এবার নিশ্চয়ই আপনাকে একটা অ্যারে চিন্তার অসুবিধা হওয়ার কথা না। সুন্দর হয়েছে না বিষয়টা? বুঝা যায়? সো এই সেই 14 যেটা আমি এখানে ইকো করাইতে পারছি, আর এখানে সবগুলো এট এ টাইম দেখানোর অর্থে আমি আর ইকো করতে পারলাম না, আমাকে কি করতে হলো, প্রিন্টার করতে হয়। বুঝতে পারিনি? তাহলে যখনই কোনো অ্যারে আসবে আর অ্যারেকে যদি আপনার ইকো করতে হয় তখন আপনার এই প্রবলেমটা হবে। সো প্রবলেমের সলভটা কি হবে? তাহলে সলভটা হবে যে আপনি যে ইনডেক্সে আছেন সেই ইনডেক্সের নাম বলে দেন, তাহলে আপনি ইকো পাবেন। আর যদি মাল্টিপল লাগে তাহলে এই কনভার্ট করার কাজটা আপনাকে করে দিতে হবে। কি কনভার্ট? অ্যারে টু স্ট্রিং। আপনি পাইছেন অ্যারে, ঠিক আছে, বাট ওটাকে স্ট্রিং এ কনভার্ট করে দিতে হবে। যদি দিতে পারেন তাহলে সে ইকো করে দিবে, আর যদি না দিতে পারেন তাহলে করে দিবে না। বুঝতে পারছেন আপনি? কি আর বুঝলেন এটা বিষয়টা? তো এখন এটা কিভাবে কনভার্ট করতে হয় এটা যদি হয় আপনার প্রশ্ন, তাহলে আমি আপনাকে প্রশ্ন করব, অ্যাসাইনমেন্ট কি করছিলেন? জি। অ্যাসাইনমেন্ট করছিলেন কে কে? এক্সক্লুড ইনক্লুড নামে কোনো মেথড পাওয়া গেছিল? জি। তাহলে উত্তরটা আপনাদের কাছে আছে, আমি আর বলে দিয়ে এটার অ্যাসাইনমেন্টের গুরুত্বটা নষ্ট করতে চাই না। বুঝি নাই? সো এটা ওই জায়গায় থাক। সেলফিশ। গুড। এই জন্য তো আমি খুঁজি আপনাদেরকে। সো তাহলে আমার প্রবলেম সলভ।
যে হ্যাঁ আমরা যদি চাই অ্যারে কে ইকো করা লাগবে, আমি ওই মেথড দিয়ে ইকো করাই দিব প্রিন্টার। এইভাবে ইউজার দেখবে। প্রিন্টার কেন করবেন? কনভার্ট করে দিবেন। হ্যাঁ, কনভার্ট এবার কিভাবে করতে হবে এটা এবার শিখে নিয়ে। সো এখন যেটা দাঁড়াইলো যে এখানে একটা অ্যারে পাইলাম, এই অ্যারেটা কিন্তু ইনডেক্সটা নিজে নিজে ম্যানেজ করলো। কি ম্যানেজ করবো কথাটা কি বললাম? ইনডেক্স। তাহলে কি এটাকে ইনডেক্সড অ্যারে বলা যায় না? নিউমেরিক্যাল অ্যারেও বলে। কেন বলেন তো? তার ইনডেক্সিং যেটা করে সেটা সংখ্যা ভিত্তিতে নাকি অ্যালফাবেটিক্যাল? সংখ্যা ভিত্তিতে। সেই অর্থে এই ধরনের অ্যারেকে কি বলে? নিউমেরিক্যাল অথবা ইনডেক্সড। ইনডেক্স অ্যারেও বলে। বুঝলে? সো এটা এক ধরনের অ্যারে। আচ্ছা, এটা কি অন্যভাবে প্রিন্ট করতে পারতাম কিনা? প্রিন্টার ইউজ না করে আমি প্রিন্ট করতে পারতাম কিনা একটু দেখি, তাই না? এটা নতুন ট্রাই করা যাক। লুপ চালা করা যাবে। হ্যাঁ, আমার লুপের টপিকটা নিয়ে আসতে যাচ্ছি। একটা জিনিস খেয়াল করেন, এখানে যে 1, এই 1 এর জায়গায় আমি 2 দিলে এটি ফেলে দেই নাকি? কমার্স করে দিতাম। সো এবার খেয়াল করি যে এখানে 1 এর জায়গায় 2 দিলে আমি এটা পাবো, 3 দিলে এটা পাবো, 4 দিলে তারপরেরটা পাইতাম। এরকম করে করে আমি কিন্তু পাইতে পারতাম। তাহলে কোনো একটা ওয়ে দরকার আছে যে কিনা আমাকে এই 1 2 3 4 5টা বলে দিবে। মানে আমি কিছু জানি না, আমি শুধু এমনটা কমান্ড চালাবো, সেই 1 2 3 4 5 বলবে। তাহলে তো আমার প্রবলেমটা সলভ। আমাকে এইভাবে কিবোর্ড থেকে আর লিখতে হবে না। যেমন এখানে এসে আর রিনেম করা লাগবে না, যেরকম 3 বলা লাগবে না। কি আনলিবেন বলে কেন? 3 ও 3 নাই। আচ্ছা আচ্ছা, 2 পর্যন্ত আছে। সো এই তো পাচ্ছি না। তাহলে এই সংখ্যাটাকে কোনোভাবে ম্যানেজ করা পারতে হবে। ওকে, এই প্রশ্নটা আমাদের এই জায়গায় থাকলো। আমরা নতুন একটা টপিক জেনে আসি, লুপ। বুঝতে পারছি? সো লুপ বলতে আসলে কি বোঝায়? লুপ বলতে বোঝায় একই কাজ বারবার করা। এক নাম্বার কথা হলো লুপ বলতে বোঝায় একই কাজ বারবার করা। গাড়ির চাকা, এটা একটা লুপ, ঘুরতেছে, এতটুক চাকায় ঘুরে ঘুরে মাইলকে মাইল যাচ্ছে। কিভাবে? একই কাজ বারবার করতেছে। আপনিও আসছেন, বারবার আসতেছেন, মানে 36টা ক্লাস পাইছেন, তাই না? আর শেষে ইমপ্রুভ করার চেষ্টা করতেছেন পিএইচপি স্কিলটাকে, তাই না? তাহলে আপনিও একটা লুপের মধ্যে আছেন, একই কাজ বারবার করতে হবে। সো আমিও চাচ্ছি নিশ্চয়ই এরকম কিছু যে একই কাজ বারবার করা, মানে 1 প্রিন্ট করা, 2 প্রিন্ট করা, 3 প্রিন্ট করা, 4 প্রিন্ট করা। প্রিন্ট করা কাজটা কিন্তু একটাই, বাট হচ্ছে কয়বার? বারবার। সাথে একটা মানে বিষয় অ্যাড হয়েছে, সেটা হলো 1 2 3 4 5। এটাকে যদি আমি কোনোভাবে হ্যান্ডেল করতে পারি তাহলে আমার লুপ তৈরি হয়ে যাবে। সো লুপ তৈরি করার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, লুপ ফর একটা কিওয়ার্ড, এটা ইউজ করতে হবে। আরও আছে। সো এটা একটা কিওয়ার্ড। সো বলে আপনাকে এখানে এইরকম ব্লক তৈরি করতে হবে। তার মানে এই যে এখন যে ব্লকটা তৈরি হলো, এই ব্লকটাই আপনার এই লুপের এরিয়া। কন্ডিশন ফলস হওয়া পর্যন্ত এটা কি হবে, মানে কন্ডিশন ট্রু হওয়া পর্যন্ত এটা চলতে থাকবে, ফলস হলে ব্রেক করবে। সো একটা লুপের মধ্যে বা একই কাজ বারবার করার ক্ষেত্রে 3টা জিনিস কম্পালসারি লাগেই, তাই না? যেমন কোথা থেকে শুরু হবে কাজটা তো আমি করবো, ঠিক আছে? যেমন আমরা শুরু করছিলাম, তো আমাদের এই লেকচারটা বা আমাদের এই পিএসপি সেশনটা আমরা একটা জায়গা থেকে শুরু করছিলাম, এবং কত পর্যন্ত যাব সেটাও আমরা নির্ধারণ করছি। এর মাঝখানে আমরা কি করতেছি? বারবার করতেছি বিষয়টা, তাই না? সো এটার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে একটা ভেরিয়েবল নিতে হবে এবং তাকে দিয়ে আমাকে ইনিশিয়ালাইজ পয়েন্টটা বলে দিতে হবে। তাহলে একটু খেয়াল করেন তো, এখান থেকে এই পর্যন্ত কি ফুল একটা এক্সপ্রেশন না? এখানে একটা বাক্য পরিপূর্ণ হয়ে গেছে না? এবং আমি সেমিকোলন দিয়ে দিচ্ছি, যেখানে বাক্য কমপ্লিট হয়ে যাবে ওখানেই সেমিকোলন দিয়ে দিতে পারি, অসুবিধা নেই। এরপরে আরেকটা অংশ থাকতে হবে, সেটা হলো এটা কত পর্যন্ত চলবে। এই যে পর্যন্ত, যতক্ষণ, ততক্ষণ, এই সমস্ত ওয়ার্ডগুলোর সাথে কি কন্ডিশন সম্পৃক্ত না? কম্পারিজন দিয়ে আমরা কন্ডিশনগুলো বানাইতে পারি। সো আমরা বলতে চাই $i যেটা লেস দেন, ছোট হবে কত থেকে? 5 থেকে। তার মানে কি দাঁড়ালো? 0 থেকে শুরু হয়ে 5 এর ছোট হইতে হবে, 4 পর্যন্ত। তাহলে সে 0 একবার, 2 মানে 1 2 3 4, তাহলে আলটিমেট আপনার 5টাই পাবেন। ওটা অসুবিধা নেই, যেহেতু 0 থেকে শুরু করছেন, মানে এক পিছাই থেকে শুরু করছেন আর এদিক থেকে আবার এক কম দিয়েছেন, তো আলটিমেট আপনি 5টা আইটেমই পাবেন। বুঝা যায়? এবার এই চলার গতিটা কি সামনের দিকে হবে না পিছনের দিকে হবে, সেটা আমাকে বুঝতে হবে। এমনও তো হইতে পারে আমি 5 থেকে 1 পর্যন্ত করতে পারি, 50 থেকে 10 পর্যন্ত করতে পারি, আবার 25 থেকে 30 পর্যন্ত করতে পারি। তাহলে এই যে আপনার চলার গতিটা কখনো ইনক্রিজ হচ্ছে, কখনো ডিক্রিজ হচ্ছে, এটার উপরে বেস করে আমাকে এখানে বলতে হবে এটা কি হবে? প্লাস প্লাস। তার মানে হচ্ছে এক এক করে বাড়তে থাকবে, আই এর মানটা
1 থেকে শুরু হবে, মানে 0 থেকে শুরু হবে, 4 পর্যন্ত। শুরু হয়ে কি হবে এক এক করে বাড়বে, প্রতিবার এক একটা সাইকেলে এক এক করে বাড়তে থাকবে। এই বাড়ার পরিমাপ কত পর্যন্ত? 4 পর্যন্ত 5 পর্যন্ত, মানে 4 সহ, বুঝতে পারছেন? হ্যাঁ, 4 5 এর আগ পর্যন্ত। গুড। সো এর মধ্যে আমি দেখি কি পাই, একটু একটু করি, একটু করে ডলার আইটাকে ইকু করে দিলাম। ওকে, সো একটু সৌন্দর্যের জন্য আমি জাস্ট একটা কাজ করি, কনক্যাটেনেট করে একটা বিআর প্রিন্ট করে দিই নাকি। তো দেখি এখন কি আসে। তো যে আমি এটাকে রিফ্রেশ করতেছি 1 2 3 4 কিন্তু আমি পাচ্ছি, তাই না? তাহলে এতটুক কাজ করলে 1 2 3 4 এর যে সিকোয়েন্সটা ওটার ম্যানেজ হয়ে যাচ্ছে। তাহলে আমার এই জায়গায় কোন পর্যন্ত এসে আটকাইছিলাম বলেন তো? এই সিকোয়েন্সটাতে আটকাইছিলাম। তাহলে এবার যদি আমি এই হার্ড কোডের 2 কে ফেলে দিয়ে ডলার আই বলে দেই, তাহলে সে এখানে কি করবে? 1 2 3 প্রিন্ট করে দিবে। আর সে যদি 1 2 3 প্রিন্ট করে দেয়, তাহলে আমি আশা করি আমি আমার কি পাবো? আউটপুটটা পেয়ে যাব। সো এটাকে কপি করি, এখানে এসে ফেলে দিই, তাই কি না? তাহলে এই জায়গাটাতে আমাকে কি করতে হবে? ডলার আই বলে দিতে হবে। তাহলে এবার আর হার্ড কোডের 2 হলো না, তাহলে একটা ইন্ডেক্স হবে না, একবারে চরকার মানে ইয়া করবে, সাইকেল ঘুরবে, একটা ভ্যালু এখানে বসবে, জিরোই না হয় বসলো। তাহলে জিরো ইন্ডেক্সে কি আছে? 12 আছে, এটা আপনি পাবেন। 1 ইন্ডেক্স, পরে যখন আরেকটা চক্কর ঘুরবে তখন এখানে এসে কি বসবে? 1 বসবে। সো আপনি 1 এ থাকা ভ্যালুটা পাবেন, তারপরে 2 আসার ভ্যালুটা পাবেন, পাবেন না? বাকি যেগুলো পাবেন না সেগুলো তো কিন্তু আনডিফাইন করবে। একটু দেখে আসি। সো দেখেন অতগুলো আনডিফাইন কেন? আমি কি ভুল করছি কোথাও? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, না ওটা একটু দেখে নেই। এটা তাহলে আমার ডাবল কোটেশন দেওয়া লাগবে, আর ডাবল কোটেশনে ইয়াতে নেয় না, মানে কিতে ডাবল কোটেশন নেয় না। ভেরিয়েবল থেকে ভ্যালু রিট্রিভ করা সিঙ্গেল কোটেশনের কাজ না, বুঝি নাই? মানে উপরে তো ভাই আমরা ক্যারেক্টার হিসেবে গেল, তারপরে কাজ করবে ওই বিষয়টা বুঝি। সংখ্যা তো করবেই। জিরো স্ট্রিং এর ভিতরে জিরো থাকলে ওটা কি বলে? স্ট্রিং বলে। না ওটা সিঙ্গেল ওটা আমরা ইয়াতে দেখি নাই, আমরা যখন ইয়া করলাম এটা নিউমেরিক না, না ওটা তো নিউমেরিক। তো তাহলে এটা 1 2 3 থাকুক স্ট্রিং, আপনি বুঝতেছেন কোটেশনের ভিতরে আছে সেই অর্থে, বাট এটা নিউমেরিক। নিউমেরিক স্ট্রিং হলে সে তার ভ্যালু দিবে, বুঝি নাই? ওকে, তাহলে এবার খেয়াল করি যে হ্যাঁ, তাহলে আমি যে কয়টা আছে সে কয়টা পাইলাম, বাকি দুইটা যেহেতু ভ্যালু পাই নাই সেই কারণে সে কি দেখাচ্ছে? আনডিফাইন অফসেট বলতেছে। সো এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিই। কত বলতে হবে? এই যে এখন আমাকে আমার সিদ্ধান্ত নিতে হচ্ছে, তাই না? তো এমন এই যে আমি যে এখানে ভ্যালুটা চেঞ্জ করব, এটা কার ভিত্তিতে চেঞ্জ করব? এলিমেন্টের ভিত্তিতে চেঞ্জ করব, তাই না? এখানে এলিমেন্ট কয়টা আছে সেটাও অটোমেটিক কেউ একজন যদি বলে দিত আমার জন্য সুবিধা হইতো। আর সেটার নাম হচ্ছে কাউন্ট। এই যে কাউন্ট নামে একটা মেথড আছে, এটাকে আপনি কল করে দেন, এটাকে পাঠায় দেন, ঠিক আছে? তাহলে ও যে আউটপুটটা নিয়ে আসবে সেটা হলো এখানে কয়টা এলিমেন্ট আছে সেটা, বুঝতে পারছি? তাহলে আমি এই পুরো জিনিসটাকে যদি এখানে কপি করে এর মধ্যে রেখে দেই, অসুবিধা হবে? আপনি বুঝতে পারতেছেন? তাহলে এখানে আর বলার দরকার নাই। দেখি কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করতেছে। তাহলে কি আসলে দাঁড়ালো? আমি একটু ইকো করে দেখাই, ভাববে যে কিভাবে কি ম্যাজিক দেখায় নাকি বিষয় বিষয়। সো একটু ইকো করি এটাকে, তাই না? সো হ্যাঁ, ব্রেক দিব। দেখি কি করে। এই যে 3, এটা কিসের আউটপুট? কয়টা ভ্যালু আছে? এলিমেন্ট, একটা এর এলিমেন্ট সংখ্যা কয়টা সেটা। তাহলে এটাই তো আমার দরকার ছিল আসলে, যেটা আমি হার্ড কোডের বসাই দিয়ে অসুবিধায় পড়ছিলাম। তাহলে আরেকটু অপটিমাইজ হলো না? তাহলে আমার কিন্তু এখন আর কখনোই এই লুপের মধ্যে কি বলা লাগতেছে না, কন্ডিশনটা বলে দেওয়া লাগতেছে না, বুঝলে? সো এতটুকুর সামারি কি? এতটুকুর সামারি হলো যে আমরা একটা অ্যারে ডিফাইন করতে পারি, সেই অ্যারেকে যদি ইকো করতে হয় তাহলে লুপের মাধ্যমে করতে হবে। সো আমরা লুপে এভাবে ইনডেক্স বলে দিতে পারি, সো এটা কাজ করবে। এবং সেই ইনডেক্স দেওয়ার ক্ষেত্রে এলিমেন্ট কয়টা আছে সেটার উপরে বেস করে আমাকে এখানে কন্ডিশনটা বলতে হবে, সেখানে আপনি কাউন্ট বলে এখানে সরাসরি বলে দিতে পারেন। এতটুকুই, এই 4টা লাইনে হচ্ছে এখানকার আমার পুরো গল্পের সামারি। ক্লিয়ার? বুঝি নাই কে? সো নেক্সট যে অ্যারেটা সেটা হলো অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারের ব্যাপারটা কি বা সুযোগটা কি বা সুবিধাটা কি? এটা হলো দেখেন, আমরা যখন এই 14 এই ভ্যালুটা চাই, আমাদেরকে গুনে গুনে বাইর করতে হবে এটা কত নাম্বার এলিমেন্ট, তাই না? তাহলে সবকিছু যে সবসময় এরকম কাউন্ট নিউমেরিক হয়ে আসবে সেটা তো না। আর বিষয়টা হলো আমার জন্য অসুবিধা,
কারণ 10টা অ্যারে নিলাম আমি, 10টা এলিমেন্ট। এখন আমাকে প্রতিবারই কি 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, অথবা এটা 8 নাম্বার, অথবা এটা 9 নাম্বার, এরকম হয়ে গেল না বিষয়টা? তাহলে এটা তো আমার জন্য ভুল হওয়ার জায়গা তৈরি হয়েছে, এবং আমি মনে হয় এটা অনেক বেশি ম্যানেজও করতে পারবো না। একটা ফর্ম বানাইছি মনে করেন, ফর্ম থেকে 20টা ফিল্ড দিয়ে ফর্ম বানাইতে পারি। মনে করেন একজন স্টুডেন্টের ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ফর্ম, 20-30টা ফিল্ড আছে। এখন তার ফোন নাম্বারটা ভুল আসছে, ওইটা আমাকে আপডেট করার সুযোগ দিতে হবে। এবার ওইটাকে ধর্ম আমি কিভাবে, এতগুলো এখন আমাকে প্রতিবারই গুনে গুনে যেতে হবে। তাহলে এই জায়গার সমাধানটা হলো এই নিউমেরিকের উপর ডিপেন্ড না করে আমরা যদি নিজেরা কাস্টম ইন্ডেক্স তৈরি করতে পারি, তাই না? যদি আপনি কাস্টম ইন্ডেক্স করে কোনো অ্যারে তৈরি করেন, সেই অ্যারেটাকে আপনি বলতে পারেন অ্যাসোসিয়েটিভ অ্যারে। বুঝতে পারছি? তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াবে একটু খেয়াল করেন। আমি যেমন একটা স্টুডেন্ট সুন্দর করে বানাই, STUDENT, সো স্টুডেন্ট নামে একটা ভেরিয়েবল নিছি। সো প্রথমে কি থাকবে বলেন তো? স্টুডেন্টের নাম থাকে, সো নেম, স্টুডেন্টের নেম। এই নেমের ভিতরে ভ্যালুটা কি সেটা আমি একে এইভাবে বলে দেব। বুঝতে পারছি? সো আমি মনে করেন যে একটা নাম দিই নিন। এই ডাবল কোড দাও দেখুন। ডাবল কোড দিলাম, সিঙ্গেল কোড দিলাম। ডাবল কোড আর সিঙ্গেল কোডের মধ্যে কি পার্থক্য? PHP তে ডাবল কোডের নিয়ে সিঙ্গেল কোড আবার একই রকম। কি পার্থক্য কি? সি তে আবার সিঙ্গেল ক্যারেক্টার নাই তো। বুঝছি। ওকে, এখন এগুলো যেহেতু অনেকগুলো আমার লিখতে হবে, আমি ইচ্ছা করলে কিন্তু নিচে নিচে লিখতে পারি। অসুবিধা আছে কোনো? নাকি এরর বলবে? এই ও কি এডিটরের মতো করে পড়ে নাকি? তো বলতে ভয় পেতেছে, মনে হয় এরর বলতে পারে। তবে হ্যাঁ, যে কোনো আবার জায়গায় জায়গায় স্ট্রেস দেওয়া যাবে না। যেমন আপনি মনে হলে আরে ভাইয়া বলছে এনে পড়ে না, তাহলে এনে একটা স্পেস হবে, ঠিক আছে? তাহলে আবার অসুবিধা এরকম না। কিন্তু এগুলোর সিনট্যাক্স ঠিক আছে, যেগুলো আমি লিখতেছি ঠিকঠাকই লিখতেছি, এভাবেই লিখেন, বেশি কনফিডেন্স আসা দরকার নেই। সো নেম পাওয়া গেল। এরপরে আপনার হইতে পারে যে তার রোল অথবা রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে, আরইজি। সো রেজিস্ট্রেশন বলে আপনি এবার এখানে এটা বলতে পারেন। তাহলে তার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 1 2 3। ওকে, অপস। তাহলে এই সবগুলো মিলে কিন্তু এক একটা এলিমেন্ট বানাচ্ছি। এগুলা এই একটা লাইন মানে কি একটা এলিমেন্টস, কিন্তু এই এলিমেন্টস এর একটা অ্যাড্রেস আছে, নিজের কাস্টম অ্যাড্রেস, যে সেটা বসছে কোথায়? নেমের মধ্যে কিন্তু বসছে। সো এবার যদি আমি এগুলাকে ইকো করাইতে চাই, সো এখানে যদি আমি এগুলো ইকো করতে চাই, তাহলে আমি এবার কি করব? আগের মতো করে যদি বলি বিষয়টাকে যে স্টুডেন্টের মধ্যে একটা ইন্ডেক্স বলে দিতে হবে, আর সেই ইন্ডেক্সটা হলো NAME। সো দেখি আউটপুট পাই কিনা। হ্যাঁ, পাচ্ছি। তাহলে খুব বেশি চেঞ্জ করি নাই, বা আমি একেবারে অনেক কিছু করলাম না, কিন্তু বা আপনার বুঝার ক্ষেত্রে আমি খুব বেশি ডিফিকাল্টি নিয়ে আসি নাই। জাস্ট আপনি আগে যেটা বুঝতেন ওখানে এটার ক্ষেত্রে কি দিতেন, আপনি কিছু এখানে দিতেন না, না দিয়ে বাই ডিফল্ট ওখানে গুনে গুনে আপনি 0 1 2 3 এরকম করতেন। আর এখন সুবিধা হয়েছে আপনি যেটা দিচ্ছেন সেটাকে অ্যাক্সেস করতে পারতেছেন। সহজ না বিষয়টা, নাকি না? সো এখন আমার যদি এটা লাগে, সো আপনি বলেন এটা ধরেন। সো এই কিটা ধরলেই আপনি মনে হয় এটা পাবেন নাকি? হ্যাঁ, এটাও পাচ্ছেন। তাহলে ইন্ডিভিজুয়াল আপনি যখন যেটা লাগতেছে সেটা কিন্তু পাচ্ছেন। অসুবিধা? আচ্ছা, এটা যদি এবার লুপ দিয়ে নিয়ে আসতে যায় তাহলে কিভাবে হবে? এবার একটা জিনিস খেয়াল করেন, আমার এই লুপে একটা সীমাবদ্ধতার জায়গা হলো যে ও কিন্তু 1 2 3 এই জিনিসটা ম্যানেজ করে দিল। আমি কি এই জায়গায় $i এর পরিবর্তে নেম আরইজি এটা পাইতে পারি? কোনো ওয়ে আছে? 1 2 3 4 5 এটা আমার লুপে দিছিল, সেই জন্য আমি এটাকে এখানে ব্যবহার করছি। কিন্তু এখন আমার কি দরকার? নেম, আরইজি, এই ধরনের কিগুলা দরকার। এগুলোর কি বলে? কি। আর এগুলো হচ্ছে তার ভ্যালু, তাই না? এখানে তো আপনি ভেরিয়েবল বলতে পারি না, কারণ এখানে তো $সাইন কিছু নাই। বাট এটা তো ভেরিয়েবলের মতোই কাজ করলো। তাহলে এটাকে আমি কি বলে দিই? একটা কি এর মধ্যে কি থাকতে পারে? তার ভ্যালু থাকতে পারে নাকি? বুঝি না এটা। আচ্ছা, এটা যদি হয় আর এটা দিয়ে যদি আমি এটা দিয়ে আপনি যদি আপনার মতো করে যদি আমি বলি যে এটা দিয়ে হবে, তাহলে কেমনে হবে? কারণ এখানে তো 1 2 3 না, এখানে হলো নেম আর যে এই কথাগুলো আমাকে এখানে প্রিন্ট করাতে হয়। তাহলে এটা নিশ্চয়ই কোনো লুপ দিয়ে কভার করাটা কিন্তু আসলে হচ্ছে না। যখন হচ্ছে না তখন পিএসপি নিজে একটা লুপ তৈরি করছে, ফর ইচ। বুঝতে পারছি? তো এবার দেখি এটা দিয়ে তৈরি করা যায় কিনা। তাহলে আপনি বলবেন ফর ইচ বলে প্রথম প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিবেন কি? স্টুডেন্ট, মানে পুরো অ্যারেটাকে পাঠিয়ে দিবেন। এক কথায় অ্যারেটাকে পাঠিয়ে দিয়ে তারপরে আপনি কি বলবেন? অ্যাজ বলে এবার আমি জাস্ট শুধু একটা দেই VALUE, ভ্যালু। এটা মানে কনস্ট্যান্ট না, জাস্ট আমরা দেই সবাই, আবার এটা মনে করেন না যে আমি মনে ওরকম কিছু বুঝি। এখানে আপনি যে কোনোটা দিতে পারেন। আমি দিতে পারি হচ্ছে ইনফো। সো এবার ইনফোকে যদি ইকো করি,
দেখি কি হয় ডলার ইনফো এবং কনকেটেনেট উইথ বিআর। সো অসুবিধা দেখি এবার আউটপুট পাই নাকি আমি। সো দেখেন এই ওয়ানটা হলো ইকুর যেটা মানে সিঙ্গেল ভাবে, আর এতটুকু হয়েছে অ্যারের ভিতর থেকে পাচ্ছি। তাহলে এই প্রবলেমটা এখন সলভ যে হ্যাঁ এবার আমি ইচ্ছা মতো যে কোনো কি দিয়ে লিখতে পারি, আর কি যেহেতু এই ধরনের প্রবলেম সো সেটাও সলভ হয়ে গেছে আমার। বুঝা যায় নাকি অসুবিধা? কোনো অসুবিধা নেই। এবার আপনার যদি মনে হয় এরকম দেখবো আমি যে কোনটার মধ্যে কি আছে সেটাও আমার দেখা লাগবে, আমার কিটাও ধরতে হবে। সো কি ধরারও ওয়ে আছে। সো এখন আপনি আরেকটা ভেরিয়েবল দেন, কি বলবেন আপনি আইটেম বলেন, আইটেমটা উঠে আছে। তো আইটেম বললে এবার যেটা দাঁড়ালো দেখেন একটু খেয়াল করে যে এই সাইনটা দিয়ে আমি এখান থেকে কপি করে নিয়ে আসছি এই সাইনটা, তার মানে এখানে যদি এটা কি হয় তার মানে এখানে এটাই কি। তাহলে এবার প্রোগ্রাম চিনতে পারবে কার মধ্যে কি রাখবে। দুইটা যেহেতু ভেরিয়েবল তার কাছে বসাইতে হবে দুইটা, একটা হলো কি একটা হলো ভ্যালু। তাহলে কি এবং ভ্যালু এখানে দুইটা ভেরিয়েবল, কার মধ্যে কি বসাবো কনফিউজ না? কিন্তু এই সাইনটা থাকাতে এবার সে আর কনফিউজ না, সে বুঝতে পারতেছে এর মধ্যে বসবে হলো যতগুলো কি আছে সেগুলা, আর এর মধ্যে বসবে হলো যতগুলো ভ্যালু আছে সেগুলো। সো আমরা একটু দেখি এটার আউটপুটটা। তো এটাকে ইকো করাইতে হবে না, না করলে কি হবে? তো আমরা যেটা করি ইকো ডলার আইটেম, ইকো ঠিক হয় নাই, ডলার আইটেম, আইটেম বলে আমরা কনক্যাটেনেট করে কি করে দেই বিআর প্রিন্ট করে দেই। সো ঠিক আছে দেখি কি পাই। হ্যাঁ দেখেন প্রথমে এটা একটু উপরে নিচে করে দিই তাহলে মনে হয় ঠিক থাকবে। সো এবার দেখেন তাহলে এই যে নাম, এই নামের মধ্যে এই ভ্যালুটা আছে এবং এই যে আরইজি রেজিস্ট্রেশন আর এই তার রেজিস্ট্রেশন নাম্বার, বুঝতেছেন? তো আমি এটা টেবিল টুবিল দিয়ে আমি আমার মতো করে যে কোনো ভাবে সাজাতে পারবো, আমি ধরতে তো পারছি, অসুবিধা তো নাই। ক্লিয়ার? বুঝতে পারছি। তাহলে আমি কিন্তু অ্যাসোসিয়েটিভ এরাটাও দেখাতে পারলাম এবং সাথে সাথে ফর ইচ লুপটা, ফর ইচ লুপের আপনার কোনো কিছু চিন্তা করা দরকার নাই, কোথা থেকে শুরু হবে কোথায় শেষ হবে এগুলো সব সে অটোমেটিক ম্যানেজ করে নিবে। আপনাকে শুধু এটা করতে হবে একটা প্যারামিটার হিসেবে সম্পূর্ণ এরাটাকে পাঠাইতে হবে আর অন্য আরেকটা ভ্যালু দিয়ে ওখান থেকে ভ্যালুগুলোকে কালেক্ট করে নিতে হবে। এই ক্ষেত্রে যদি যদি আপনার কি দরকার হয় সেই ক্ষেত্রে আপনি এতটুকু লাইন বেশি করবেন, মানে এই যে এতটুকু লাইন কি এর জন্য, যদি কি না লাগে দরকার নেই, এটা অপশনাল। বুঝতে পারছি মনে হয় না? সো এবার আসেন আমরা আরেকটা অ্যারে দেখি, অন্য আরেকটা অ্যারে দিকে যাই। আর আছে অ্যারে আছে না নাকি না? মাল্টিনাম এটা বুঝি নাই কে বা এটা নিয়ে কারো কোনো প্রশ্ন? এবং এটাই কিন্তু করব আমরা ফর ইচে সবচেয়ে বেশি ব্যবহার করব আর এই অ্যাসোসিয়েটিভ অ্যারেটাই সবচেয়ে বেশি ব্যবহার করব, মানে এই দুইয়ের ব্যবহারটাই আমি রিয়েল টাইম সবচেয়ে বেশি দেখব। বুঝতে পারছেন? লুপের জন্য এখানে দুই তিনটা পেলাম না, যখন একটাই আমি ইউজ করব তার সেই ক্ষেত্রে আমি এটা ইউজ করব, আর এই অ্যারে যত রকম আছে তার মধ্যে এটাই সবচেয়ে বেশি কাজে দেবে। তো এটার ক্ষেত্রে একটু মানে ক্লিয়ার হওয়া চাই, যেন যদি আজকে যদি প্রথম কেউ আমি আপনাদের রিপিট করি, সব কিছু তো রিপিট করার দরকার নেই, কিছু কিছু পয়েন্ট থাকে সব টপিকেরই যেটা মেইন যেটা বেশি কাজে লাগে। সো এটা নিয়ে কারো কোনো অসুবিধা দেখেন তো? ভাই উপরে যদি ইকুয়াল সাইন দিই আর নিচেও ইকুয়াল দিই তাহলে হবে? ইকুয়াল সাইন এখানে নিবেই না, এরর। ইকুয়ালের কোনো প্রশ্নই আসে না, এটাকে বলা হচ্ছে অ্যারে অ্যাসাইন অপারেটর। বুঝতে পারছেন? মানে এটাকে স্পেশালি বানানো হয়েছে এই কাজের জন্য, কারণ এরকম সুবিধা আপনি মেবি অন্যটা পাবেন না। কি নিজে ডিফাইন করে দেওয়া সিস্টেমটা এখানেই আছে। বুঝতে পারছেন? বুঝতে যায়? ওকে তাহলে নেক্সট টপিকে যাই না? এই যে দেখেন আমি তো এখন পেস্ট করি নাই, এই প্রশ্নটা তো খুঁজতেছিলাম এতক্ষণ ধরে। হ্যাঁ এগুলো তো সুবিধা অসুবিধা দাঁড়ালো, এবং এটা এফ ও আর দিয়ে লিখতে হয়, এটা এফ ও আর ই এইচ সি এইচ দিয়ে লিখতে হয়। হ্যাঁ অ্যারে হ্যান্ডেল করার জন্য, কারণ অ্যারে তো ইকো করা যাচ্ছিল না, অ্যারে মাল্টিপল ইউজ করতে তখন তাকে ভেঙে তার ভিতর থেকে সবগুলো এলিমেন্টকে আলাদা করে করে প্রিন্ট করা লাগলো, সেই অর্থে এটা করা লাগছে। বুঝা যাচ্ছে? আর কার কোনো প্রশ্ন? হ্যাঁ সো নেক্সট আরেকটা লুপ হচ্ছে হোয়াইল লুপ, ঠিক আছে? সো হোয়াইল লুপ আর ফর লুপের মধ্যে কোনো পার্থক্য নাই। কন্ট্রোল জেড দিয়ে দেখি এখানে লুপ আছে, হ্যাঁ। সো ওখানেও আপনার এই তিনটা জিনিস থাকবে, ইনিশিয়াল, তারপরে কন্ডিশন আর হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এই তিনটা পার্টি থাকবে, বাট সিনট্যাক্সটা একটু ভিন্ন। সো আমাদেরকে যেটা করতে হয় প্রথমেই বলে দিতে হয়
ইনিশিয়াল পয়েন্টটা, বুঝতে পারছি? আর সেকেন্ড যেটা হয়েছে হোয়াইল। সো হোয়াইল বলে এর মধ্যে কি দিতে হয়, কন্ডিশনটা দিতে হয়। তো যেমন আমাদের এখানে কন্ডিশন কি, আমরা এমনি ডিফল্টে দেই ডলার আই ইকুয়াল টু আমরা 5 বলতেছি, তার মানে কয়বার চলবে এটা, 5 বার চলবে, এটা তো বোঝা গেল। জি তো আমরা এটা কি করে দিই, আমরা একটা ব্লক তৈরি করি। তো ইকো করে আমরা ডলার আই কে ইকো করবো, জাস্ট ডলার আই কে ইকো করে দিলাম, এবং এখানে এসে আমরা একটা বিআর প্রিন্ট করে দিলাম। ওকে, এখন এটা তো দুইটা পার্ট শেষ হলো, আরেকটা পার্ট রয়েছে না, জি এটা লাস্টে এসে বলে দিতে হবে। জি মানে এটা কিন্তু একবার ব্লকের লাস্টে থাকবে, মানে ও তার পুরো স্টেটমেন্টগুলো পড়বে, পুরো লাস্টে যেয়ে দেখবে যে তাকে আর এক ইনক্রিজ করা হয়েছে, সো আবার সেই ইনক্রিজে আবার কাজটা করবে, বুঝতে পারছেন? সো ডলার আই প্লাস প্লাস, সো এতটুকু বললেই আমার মনে হয় আমি আউটপুট পেয়ে যাবো। এটাকে অফ করে রাখি নাকি? সো এই যে 1 2 3 4 5, সো এই 1 2 3 4 5 কোনটা থেকে আসতেছে বলেন তো? এই যে এখান থেকে আসতেছে, বুঝতে পারছি? সো এইটাও এক ধরনের লুপ নাকি? আরেকটা কি আছে, ডু হোয়াইল। ডু হয় সো ডু হোয়াইলের সিনট্যাক্সটা অনেকটা এরকমই নাকি? এটা কিভাবে সিনট্যাক্সটা একটু দেখি। প্রথমে আপনাকে ডু বলতে হয়। তো ডু বলে আপনাকে এখানে কি দিতে হবে, ব্লকটা দিয়ে দিতে হবে, আপনি জি কি ব্লক চাচ্ছেন। সো আপনি এই ব্লকটা হয়তো বা চাচ্ছেন, দিতেই পারি, অসুবিধা। না আচ্ছা, তারপরে আমাকে কি বলতে হবে, এই জায়গায় এই ব্লকের ঠিক যেখানে শেষ হয়েছে ওখানে এসে হোয়াইল। তো আমরা যদি হোয়াইল বলে কি বলবো, এইটিতে দেবো কন্ডিশন। তারপরে কি করতে হয় জানো, ইনক্রিমেন্ট কোন করা এই জায়গায়। তো এটাকে নিয়ে আসি, এখানে প্রিন্ট করে দিই নাকি, অসুবিধা? সো দেখি এটা কি কি আউটপুট দিল আমাদেরকে। এটা আপাতত অফ করে রাখি। সো ডলার আই ইনিশিয়ালাইজ করবো কোথায়, বাইরে? প্রোগ্রামারের কথা বলে না কেন? হ্যাঁ, এটা কাজ করতেছে। হ্যাঁ, সো জাস্ট সিনট্যাক্সটা একটু ভিন্ন, তবে এই জায়গায় একটা সুবিধার জায়গা হলো কি, এটা যেটা করে আপনার কন্ডিশন চেক করার আগে একবার এক্সিকিউট হয়, জি বুঝতে পারছেন? কারণ তো একবারের জন্য এটা চলবেই, যদি কন্ডিশন ফলসও হয়। যেমন কন্ডিশন ফলস কি, আমি যদি এটা আই এর মান যদি 10 করে দিই তাহলে কন্ডিশন ফলস করলো না? জি কিন্তু তারপরে কি হবে, একটা আউটপুট আমরা পাবোই, এই যে 10, আই এর মান 10, সো ইকো করছে 10, এই মানটা আমরা পাবোই, জি। অথচ এটা কিন্তু ফলস ছিল। তো এই জায়গাটা একটা কনসেপচুয়াল, জাস্ট আপনারা একটু বলার জন্য এতটুকু বলা, ওকে? জি সো অন্য বাকি সবকিছু আপনার মতোই, আমরা বাকি আমাদের ইয়াতে আগাই। সো আমরা এরেকে আরেকটু জটিল করার চেষ্টা করি। সো এগুলো ফেলে দিই, এই জায়গাটা থাকুক, এই পর্যন্ত থাকুক, ঠিক আছে? তাহলে একটা ফর ইচ আমাদের সাথে আছে, একটা লুপ আমরা মানে একটা কি বলে একটা অ্যারে আমরা তৈরি করে রাখছি, যেটাকে বলতেছি অ্যাসোসিয়েটিভ অ্যারে নাকি? জি। ওকে, সো আমরা এখানে এসে আরেকটা অ্যারে তৈরি করতে চাই, উপরেই তৈরি করি। তো যেমন এগুলো ছিল, এগুলো সব ফেলে দিয়ে আমরা আরেকটা অ্যারে তৈরি করতে পারি না, অসুবিধা? যেমন এখানে আমরা বলতে চাই অ্যারে হবে সাবজেক্ট, সো ডলার সাবজেক্ট ইকুয়াল টু একটা অ্যারে, কারণ অনেকগুলো সাবজেক্ট তো হবে। তো অনেকগুলো সাবজেক্ট হওয়ার ক্ষেত্রে আমি বলতে চাই হচ্ছে বিএনজি বাংলা, BANGLLA, বুঝছে না? ঠিক আছে তাহলে আবার এটা নিচে আসলো কেন? তারপরে হচ্ছে ইংলিশ, সো এরপর আসুক ম্যাথ, বুঝতে পারছি? জি এখন এটা আমি চাচ্ছি এটা স্টুডেন্ট ইনফরমেশনের মধ্যে নিয়ে আসতে, তাহলে এই হলো তার আরেকটা এলিমেন্ট, এবং এখানে এসে আমি বলতে চাই সাব নামে একটা কি দিলাম, কি এর মধ্যে বাকি সাবগুলো থাকবে, অসুবিধা বুঝি নেই? তাহলে এখানে যে ভ্যালুটা সেটা তো এটা হলেই হয় নাকি? তো এটা বসাই দিলাম, দেখেন সব কিছু পারফেক্ট নাকি? বুঝতে অসুবিধা হয়েছে? আমি বলছি কিছু এর ভিতরে, আরে আপনি জাস্ট দেখেন, ওর সাবজেক্ট লাগবে, একাধিক সাবজেক্ট থাকতে পারে, তো সেই অর্থে আমি সাবজেক্টটাকে এখানে রাখা ছাড়া আমি আর কোনো জায়গায় দেখিনি, ঠিক আছে? জি আবার এরকম স্টুডেন্টও মাল্টিপল হতে পারে, তাই সেই স্টুডেন্টটাকে আমাকে ক্যারের ভিতরে রাখতে হয়েছে। সো এবার আমাকে কি করতে হবে, আমি একটু ফর ইচটাকে অফ করে রাখি,
এটা আমার পরে লাগবে, আমি আগে জাস্ট আমি একটু ডিবাগ করে ওইটাকে আগে বুঝে আসি নাকি। জি। সো এটাতে আসি। সো আমি প্রথমে ইকো করে ট্রাই করার চেষ্টা করি, মানে ইকো করে একটা ভ্যালু ধরতে চাই, আমার এটা হলো টার্গেট। সো ইকো করার আগে আমি একটা কাজ করি, আমি একটু ভারডাম করে বা প্রিন্টার করে একটু দেখে আসি তার প্যাটের ভিতরে কি অবস্থা, তাই না। সো প্যাটের ভিতরে দেখে আসি। সো ডলার স্টুডেন্ট। সো এতটুকু বললে তো হবে নাকি, আমরা একটু ইয়ে করতে পারি যে আমরা এখান থেকে যেটা করছিলাম, হ্যাঁ এটাকে নিয়ে আসি, এটা তো রাখছিলাম এই জন্য। ঠিক আছে না? ও আচ্ছা এরেন্ট, ওকে। সো আমরা এটা পাচ্ছি, দেখেন তো সুন্দর না বিষয়টা, একেবারে পরিষ্কার, মানে বুঝতে অসুবিধা হওয়ার কোনো কথাই না। যে প্রথমে একটা অ্যারে, সম্পূর্ণটা একটা অ্যারের মধ্যে আছে যার মধ্যে নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দেখাচ্ছে, বাট সাবজেক্টের ক্ষেত্রে যখন আসছে তখন তার আবার একটা অ্যারে তৈরি হয়েছে যে কিনা নিউমেরিক্যাল হয়ে 0 1 2 3 করে ওর মতো করে এই আমার সাবজেক্টগুলো দেখাচ্ছে। ক্লিয়ার? সহজ না বিষয়টা নাকি অসুবিধা? তাহলে এটা কিন্তু 2 ডাইমেনশনাল অ্যারে হলো, একটা অ্যারের ভিতরে আরেকটা অ্যারে, মাল্টি ডাইমেনশনাল না। হ্যাঁ যেহেতু একাধিক সেই অর্থে আমি মাল্টি ডাইমেনশন বলতে পারি, বাট এটাকে স্পেসিফিক বললে এটা হচ্ছে কি 2 ডাইমেনশনাল অ্যারে। এরকম ডাইমেনশন আপনি বাড়াইতেও পারেন, তাই না? 3 ডাইমেনশনাল করা যাবে না? এই সাবজেক্টটারও যদি আমি আরো কিছু চ্যাপ্টার ওয়াইজ ভাগ করি তাহলে ওইটাই তো আবার এর ভিতরে সে অ্যারে হবে নাকি। তারপরে ওই চ্যাপ্টারের আবার পেজ হিসেবে আরো ভাগ করলাম, ওই পেজের আবার লাইন হিসেবে আরো ভাগ করলাম, সেই লাইনের আবার ওয়ার্ড হিসেবে আরো ভাগ করলাম, তারপর ক্যারেক্টার হিসেবে ভাগ করলাম। তাহলে এই যে এইগুলো হলো মাল্টি ডাইমেনশনাল, ঠিক আছে। সো স্ট্যান্ডার্ড বা গুড প্র্যাকটিস হলো আমরা 2 ডাইমেনশনালের বেশি যাব না, বুঝতে পারছেন? কেন? একটা 3 ডাইমেনশনাল অ্যারে যখনই আপনার মাথায় চলে আসবে তখন ওইটার মেকানিজমের জন্য আপনাকে যে জটিলতাগুলো মানে ইয়া করে আসতে হবে, তো তখন আপনার প্রজেক্ট ডিলে হয়ে যাবে, অনেক কমপ্লেক্স। আর দ্বিতীয় যে জিনিসটা হবে যে আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন ওই জায়গাটাতে আপনাকে কেউ সলভ করে দিতে পারবে না। তৃতীয় হলো আপনার পরে যদি আপনার অবর্তমানে ওই প্রজেক্ট যদি কেউ কাজ করতে যায় তার জন্য বেশ মানে অসুবিধাজনক কি হবে বিষয়টা ম্যানেজ করার ক্ষেত্রে, বুঝতে পারছি। সো যত সম্ভব আমরা চেষ্টা করবো ক্লিন রাখার জন্য, এবং যখনই আপনার এই ধরনের সিচুয়েশন আসবে তখন এই বিষয়টাকে আরেকটু অন্যভাবে ভাববেন, তাই না? একটু ইজিলি কিভাবে ভাবা যায়, একটু সহজ কিভাবে ভাবা যায়, অন্যভাবে ভাবলে দেখবেন কোনো না কোনো রাস্তা পাওয়া যাচ্ছে। সো এটা হচ্ছে ব্যাপার। তো আমরা এই পর্যন্ত দেখে রাখলাম, ওকে। এখন যদি অ্যাক্সেস করতে চাই এই ইংরেজি কথাটা আমার লাগবে, ইংরেজি কথাটা পর্যন্ত আমি অ্যাক্সেস কীভাবে করব? তাহলে অ্যাজ এ ইকো হিসাবে আমার যেভাবে আমি জানি সেটা হলো প্রথমে আমাকে ইন্ডেক্সের নাম বলতে হয়। তো এখানে প্রথমে যেটা বলতে হবে সেটা কি বলেন তো? সাবজেক্ট, তাই না? জারিজি বলে যদি 3 পাওয়া যায় তাহলে সাবজেক্ট বলে ওইটা পাওয়া যাবে, তাই না? সো এবার আমি এটাকে অফ করে দিই। সো এবার এটাকে অফ করে দিই, এখান থেকে একটা এরর খেয়ে আসি, পাইলাম ওই সেম প্রবলেম, তাই না? এই প্রবলেমটার সাথে আমার এখন দেখে অভ্যস্ত, এবং প্রবলেম আসলে এটা ভালো লাগে, এটার সলিউশন আমাদের জানা আছে, তাই না? তাহলে এটা কি বলছে আমাকে? অ্যারেকে স্ট্রিং এ কনভার্ট করা যায় নাই। তাহলে অ্যারেকে স্ট্রিং এ কনভার্ট না করার জন্য আমার একটা ওয়ে হচ্ছে আমি কি বলে দিলে কিন্তু পাই, তাই না? ইন্ডেক্স বলে দিলে পাই। তাহলে তার ইন্ডেক্সটা বলে দিব। তাহলে সাবজেক্ট ছিল এটা, এই যে সাবজেক্ট আমি ইংরেজি অ্যাক্সেস করে যাই, তাহলে এটার এগেইনস্টে 0 1, তাহলে এটা বসাবো কিভাবে? বসাতে হবে এটাকে আমি থার্ড আরেকটা দিব, দিয়ে আমি এখনো 1 বলতে পারি, তাই না? এটা কিভাবে দিলে কাজ হবে? হ্যাঁ কাজ হচ্ছে, বুঝছো নাকি? তো এটা কি দাঁড়ালো, বা এই ওয়েটা কি আসলে? এরকম হইলে আমরা কি বুঝবো? যখনই কোনো সিনারিওতে যদি এরকম দেখি তখন এটা বুঝতে পারবো এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে, একটা অ্যারের ভিতরে আরেকটা অ্যারে, বুঝলে? এটা কখন লাগবে? যেমন আপনি ফর্ম থেকে ডাটা সাবমিট করলেন, প্রত্যেকটা ফিল্ডে যা ডাটা আছে সবগুলো এক একটা অ্যারের এলিমেন্ট, তার মানে সবাই মিলে একটা প্যাকেট, বুঝতে পারছি? কিন্তু এর ভিতরে যেমন স্কিলটা যদি চেকবক্স করে আমার যদি 3-4টা স্কিল থাকে তাহলে একটা ফিল্ড থেকে আবার মাল্টিপল হইতে পারে না? সেই অর্থে এটা কিন্তু কি অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আর একটা উদাহরণ আছে, সেটা হলো আমরা যখন মিডিয়া স্টোর করি, মিডিয়া স্টোর করা বুঝি মানে যেমন আপনি ইউজার থেকে তার ইমেজটা আপলোড করাবেন, তাই না? এবার ওই ফিল্ড থেকে যে ডাটাটা ঢুকতেছে ওইটা একটা অ্যারে, আবার ইমেজটা নিজে একটা অ্যারে। কেন বলুন তো? এই ইমেজের ভিতরে অনেক ইনফরমেশন আছে, ইমেজের নাম আছে, ইমেজের সাইজ আছে, বুঝতে পারছি? ইমেজের টাইপ আছে, ইমেজের টেম্পোরারি নেম আছে, এই যে 4-5টা লাইন বললাম এগুলো নিয়ে একটা অ্যারে তৈরি করা আছে। তাহলে প্রতি এক একটা ফিল্ডের সাথে কি আবার অ্যারে তৈরি হয়েছে, আবার এই পুরো ফর্মটা এটা মিলে কি আবার একটা অ্যারে তৈরি হয়েছে, বুঝলে? সো এটা আমাদের খুব লাগবে, বিশেষ করে এইটা 2 ডাইমেনশনাল পর্যন্ত আমাদেরকে রেগুলারলি যাইতে হবে, বুঝতে পারছি?
এখন যদি আপনার মনে হয় এটাকে ফর ইচ করবো কিভাবে, তাই না? তাহলে উত্তরটা আপনার কাছেই। এটা তৈরি হয়েছে কিভাবে? লুপের ভিতরে লুপ, মানে কি বলে, এরের ভিতরে এরে হয়েছে। সো আপনাকেও এরের ভিতরে এরে, মানে লুপের ভিতরে লুপ চালাতে হবে। এটা আর নতুন করে কি বলা আছে, বা আমরা সিতে অনেক সময় যদি বিভিন্ন শেপ টেপ বানাইছি, বুঝতেছি না? হ্যাঁ, সো এগুলো নিজেদের প্র্যাকটিসের জন্য থাকলো, এগুলো আমি এখানে বইসা করে ইউরোর খেতে চাই না, বুঝলেন নাই? সো ঠিক আছে, তাহলে এটা আমরা মোটামুটি মাল্টি ডাইমেনশনাল পাইলাম। এখন যেমন ইংরেজি, সো ইংরেজির জন্য আমরা যদি আবার এটা যদি একটা এরে হয়, সেই ক্ষেত্রে এটা একেবারে 3 ডাইমেনশনাল হয়ে যাবে। সো আমি একটু ব্যাপারটাকে এইভাবে গ্রাফ করি, এই যে অলরেডি করা আছে যদিও। সো দেখেন একেবারে সিম্পল বিষয়টা, কোনো অসুবিধার কোনো কারণই নেই। আমরা শিখছিলাম প্রথম দিনে এসে এতটুকু, হ্যাঁ এটা একটা ভেরিয়েবল, আমরা $বার বলতে এটাকেই বুঝাই, কারণ বারবার একটা ভেরিয়েবল তৈরি হয়েছিল, একটা পাত্র, এর ভিতরে আমি এরকম 1 2 3 দিয়ে অ্যাসাইন করছিলাম, বুঝতে পারছি না? সো একটু পরে যখন আমার মনে হলো যে এই ধরনের আরো ভেরিয়েবল চাই, তখন আমি যেটা করছি জাস্ট এদিকে একটু লম্বা করে দিছি, লম্বা করে দিয়ে আরো দুইটা সেট বানাই ফেলছি। সো এখন কি হয়েছে, এটাকে আমরা বলতেছি 0, এটাকে $বার 1, এটাকে $বার 2, তাই তো? এই তো আমার ভেরিয়েবলের নামগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি বিভিন্ন রকমের ভ্যালু রাখতে পারি, তারপরে এরকম ভ্যালু আমি রাখতে পারতেছি। তাহলে এটাই হচ্ছে অ্যারে। এই পুরো জিনিসটাকে এখন আমরা কি বলতে পারি, এইটা অ্যারে তৈরি হয়ে গেল। তাহলে কি থেকে শুরু হয়েছিল, কিভাবে বাড়ালো বিষয়টা, তাই না? তাহলে এটাকে আমরা কি বলতে পারি, ইনডেক্সড। ইনডেক্স অ্যারে বলতে পারি, যেহেতু ইনডেক্সিং করে হয়েছে। আবার এই জায়গাগুলোর নাম, এই 0 1 2 3 এগুলোকে রিপ্লেস করে যখন আমরা নিজেদের নাম বসাইছি বা কাস্টমাইজ করছি, ওটাকে বলছি অ্যাসোসিয়েটিভ অ্যারে। যখন মাল্টি ডাইমেনশনাল তৈরি হয়েছে তখন আর কিছুই হয় নাই, জাস্ট এদিকে একটু লেস বাড়লো, বুঝতে পারছি? সো এখন যে গ্রাফটা, এটা হচ্ছে আপনার মাল্টি ডাইমেনশনাল। দেখেন এখন কি করানো হলো, একটা রো পাচ্ছেন আপনি, অন্যদিকে একটা কলাম পাচ্ছেন। সো আমি এদিকে বলি কলাম। তাহলে এটাকে যদি আপনি ইনডেক্স করেন, তাহলে এটা হলো 0, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3। এদিকে যদি বলেন এটা হলো 0 1 2 3, অসুবিধা? এবার আপনি কোথায় অ্যাক্সেস করতে যাচ্ছেন? আমি যেমন ইংরেজিতে অ্যাক্সেস করতে যাচ্ছি, ইংরেজিটা ছিল কোন রোতে সেটা আমাকে আগে বাইর করতে হবে। তাহলে স্টুডেন্টের 0 1 2 নাম্বার রোতে ছিল না, বুঝি নাই? সাব কথাটা, সাব কথাটাকে যদি আমি বলি, যেটা আমি ইনডেক্স জানতেছি, তাহলে সেই অর্থে 1 2 এই 0 1 2 এই রোটা এখন সিলেক্টেড। এই রোটা সিলেক্টেড হইয়া কি একটা অ্যারে না? 3 নাম্বার রোতে অ্যারে না? তাহলে এটা তো একটা অ্যারে, একটা রো মানে একটা অ্যারে না? এবার এখান থেকে আবার নির্দিষ্ট ইংরেজিতে যাচ্ছেন, তার মানে 0 1, এইটাই তো ছিল সেই 0 ইংরেজি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখেন তো? এই কথাটাকে আমরা বলতে চাই ডলার স্টুডেন্ট, একটা কি দিতে হবে, এই কি নাম কি, রো, আর এটা হচ্ছে কল। এবার বলেন তো, তাহলে 0 1 2, সো 2 আর এটা কত, 1, সো এটাতে ইকুয়াল করলে কি পাওয়া যাবে, ইংলিশ। সহজ না? আলিও শেষ কি এটা? এরপর আর বোঝার কিছু আছে? সোডান অ্যারে, অ্যারের সাথে মোটামুটি আমার যেই মানে বেসিক অ্যারে 3 প্রকার। সো এই 3 প্রকার নিয়ে আমাদের যতটুকু মানে পরিচিতি দরকার, এটাই। সো কিভাবে তৈরি হলো, আমরা যখন ইনডেক্স বলতেছি বা ওয়ান ডাইমেনশনাল বলতেছি, তখন এটা সিঙ্গেল একটা রো তৈরি করছিল। সেই ক্ষেত্রে আমরা অ্যারে ইনডেক্সগুলো পাচ্ছিলাম। মাল্টিপলাতে জাস্ট ওদিকে আরেকটা সেট তৈরি হয়েছে, রো কলামের সমন্বয় হয়েছে। এবার যদি এটা 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল হয়, তখন এটা বক্সের মতো আবার পিছন দিয়ে আরেকটা পিসের তৈরি হবে, ঠিক আছে? সো এরকম কিন্তু সেট চারপাশ দিয়ে আসে লাগতে থাকবে। তো অত জটিলের দিকে যাওয়া দরকার নেই, অলমোস্ট তাহলে ডান। এখন আমরা যেটা করব, যেমন আমরা ভেরিয়েবল শিখছি, তারপর ভেরিয়েবলকে হ্যান্ডেল করার জন্য পিএইচপি আমাদের কিছু বিল্ট ইন জিনিস দিছিল। স্ট্রিং শিখছি, স্ট্রিং এর পরে ও আবার কিছু বিল্ট ইন জিনিস দিছিল, এগুলো আমরা ম্যানেজ করতে পারলাম। সো এরর ধরনের অনেক কিছু আছে, বুঝতে পারছি? সো সেইগুলোর সাথে একটু পরিচিত হবো, 2-4টা জেনে, তারপর আমরা একটা ফুল একটা প্রজেক্ট বা কিছু একটা করার চেষ্টা করব। সো আমরা যদি এখানে আসি, এখানে এসে বলি অ্যারে ফাংশন, নাকি অ্যারে ফাংশন। সো অ্যারে ফাংশন লিখে সার্চ করলাম, আমার এই জায়গা থেকে দেখি আসে। সো দেখেন এখানে একটা তালিকা দিচ্ছে, তাই না? অনেক ফাংশন, বুঝতে পারছেন? সো এগুলো মুখস্থ করে বললাম সব, বুঝতে পারছি? সো
রসায়ন যখন পড়তেন তখন এরকম একটা চার্ট থাকতো, ঠিক আছে, সবগুলা মৌলের ওরে আল্লাহ, ঠিক আছে, এই আজকেও সেই ওরে আল্লাহ। তো কি হয়েছে, যে মুখস্থ করছে সে এখন কেমিস্ট হয়েছে, তাই না? এইগুলো এই মুখস্থ করলে হবে, সব মুখস্থ করতে হবে, ঠিক আছে? মুখস্থ আমার কিছু তো কিছু বলতে হবে না, মুখস্থ করলে ভালো, তাই না? বেনিফিট তো অবশ্যই পাওয়া যায় ওখানে, সবগুলো মৌল দিয়ে যখন পাওয়া যায় আপনার বিক্রিয়াগুলো নিয়ে কিন্তু চিন্তা করতে হয় না। যে বিক্রিয়া টোটো টোটো করে এরকম কবিতার মুখস্থ করতেছে তার জন্য আর এগুলো কিন্তু মুখস্থ করার কোনো মানেই হচ্ছিল না। তো অনেক জিনিস আছে, অনেক জিনিসের উপরে ডিপেন্ড করে। আচ্ছা যাই হোক, সো আমরা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট দেখি জাস্ট, ঠিক আছে? জাস্ট ইউজটা বুঝতে পারলে হবে। যখন আমিও এগুলো ইউজ করবো বা পর প্রজেক্টের ক্ষেত্রে যখন এগুলো আমি ইউজ করবো তখন যেন আপনার এটা কেমনে করলো এই প্রশ্নের জন্য না আসে, আপনার বোঝা থাকলো যে ওটা এই ফাংশন দিয়ে করছে, আমাকে এটা পড়তে হবে, তাই না? একটা টিউটোরিয়াল দেখতেছেন, একটা প্রজেক্ট দেখতেছেন, বা একজনের কোড পড়তেছেন, এখানে একটা জিনিস নামটা কি, নামটা লিখে সার্চ করলে যেন আপনার ব্রিফটা পান। এতটুকু সেন্স, এতটুকু মানে মানে কি বলে সেন্স না, এতটুকু নলেজ থাকলেই যথেষ্ট। সো আসেন এখানে কিছু কিছু পড়ি যেগুলো আমার মোস্ট কমন এবং আমার খুব রিসেন্ট লাগবে, সেরকম দিয়ে একটা পড়ি। সবগুলোতে লাগবে দেখা যায়। এই যে কাউন্ট দেখছেন, এই যে কাউন্টটা করলাম না, এই যে কাউন্ট, এটাও অ্যারের একটা বিল্ট ইন ফাংশন, তাই না? সে কি করে, আপনাকে ইন্টিজার টাইপের ডাটাটা রিটার্ন করে দিচ্ছে, বুঝতে পারছি? তারপরে একটু দেখি, একটু কমন দিকে দেখি। অ্যারে সাম আছে দেখছেন, অ্যারে সাম কি দেখেন, সে নাম্বার প্রিন্ট করবে, আপনি অ্যারেটা দিবেন, অ্যারের সাম করে দিবে। এটা ইন্ডেক্স অ্যারের ক্ষেত্রে কাজ করবে। দেখি একটা ইন্ডেক্স অ্যারে বানাই নিই। এটা আপাতত অফ করে রাখলাম। তো আমরা নতুন একটা অ্যারে বানাই এবং অ্যারে সাম করার চেষ্টা করি, নাকি অসুবিধা? এগুলো সব নিচে চলে যাক, লাগে না তো কিছু দেখতে। তো আমরা আবার বানাই, বলি যে সাম $sum ইকুয়াল বলে অ্যারে বলি, অ্যারে বলে আমরা এখানে জাস্ট দুইটা এলিমেন্ট দেব, এইটা, তাই না? তো আমরা এখানে কি করব, কি বলছে আমাদের মেথডের নামটা, অ্যারে সাম। সো ARRAY_sum, এই তো সাম। সো এর মধ্যে আমাদের কি করতে হবে, একটু পরে আসি, অসুবিধা নেই, একটা পড়তে পারলেই বুঝতে পারবেন যে বাকিগুলা। তাহলে সে কি প্যারামিটার চায় আপনার কাছে বলেন তো? অ্যারে আকারে একটা কিছু চাচ্ছে, তাহলে আমরা সেই অ্যারেটা বানাইছি, যে এটা একটা অ্যারে না আমাদের কাছে। সো এটাকে কি করতে হবে, এখান থেকে পাস করে দিতে হবে, নাকি? সো এটাকে ইকো করা যাবে, দেখি আগে বোঝা যায়। সে যদি অ্যারে রিটার্ন করে তাহলে ইকো করা যাবে না, নাম্বার রিটার্ন করবে। সো নাম্বার মানে তো ইন্টিজার টাইপের কোনো একটা ভ্যালু দিবে সে আমাকে, অর্থাৎ সামেশনটা দিবে। আমি ধরে নিলাম ইকো করা যাবে। তো এটা কিন্তু হিসাব করে করতে হবে, এই জন্য আমাকে রিটার্ন টাইপ দেখে সিদ্ধান্ত নিতে হবে, আমি ইকো করবো না প্রিন্টার করবো না কি করবো। সো 7 দেখাচ্ছে, সহজ না? বলে না যেমন আপনারা কেউ। তো আবার দেখি, হ্যাঁ। সো এটা কি আমার এখন ধরে ধরে বোঝাতে হবে? সবকিছু এরকম সহজ? আসেন আবার আসেন। PHP পপুলার হয়েছে এই জন্য, এই ওদের অনেক বেশি বিল্ট ইন ফাংশন এবং অনেক কাজ আপনি না জেনেও, বলতে কোড না করেও, না জেনেও না কোড না করেও আপনি মোটামুটি জিনিসগুলো ইয়া করতে পারছেন। আচ্ছা ইন্ট দিলে যেটা হয় জানেন কি, মানে লাস্টের আপনার এলিমেন্ট যে কটা থাকবে ওটা লাস্টেরটা ইয়া করবে। সো সেই আপনার লাস্ট এলিমেন্টটা বলে দেবে। একটু দেখেন এখানে, যেমন এখানে কি আছে, অ্যাপল আছে, ব্যানানা আছে, আর এটা কি ক্র্যানবেরি, মানে এটা মানে ক্র্যাডবেরি এরকম নাকি, বানান অনেক সময় না চাল কাট। সো একটু খেয়াল করে এটা কি আউটপুট দিছে দেখেন, এই যে লাস্টের এলিমেন্টটা কি আউটপুট দিছে। সো আমরা এটা করে দেখি। সো আমরা এটাকে যদি আমরা ইন দিয়া পাস করি তাহলে কি আসবে বলেন তো? এই যে জাস্ট ইন বসাই দিছি, 10 পাওয়ার কথা। সো হ্যাঁ 10 পাচ্ছি, বুঝি নাই কে এটা, আমি সহজগুলো আগে থেকে বুঝে রাখছি, জানেন না, এগুলো বেশি লাগবে। সো এই যে ইন অ্যারে বললে আপনাকে দুইটা প্যারামিটার পাস করতে হবে, একটা হলো কোন এলিমেন্টটা আর কোন অ্যারেতে, বুঝতেছি? তো চলেন দেখি চেক করে, এটাকে আমরা বলতে পারি ইন আন্ডারস্কোর অ্যারে। সো অ্যারে বলে আপনাকে এখানে একটা প্যারামিটার পাস করে এখানে বলে দিতে হবে, যেমন 2, এর মানে কি বলেন তো, আমি 5 দিছি আমি। সো আমি চাচ্ছি যে এই যে সাম যে অ্যারেটা আমি দিছি এর মধ্যে 5 নামের কোনো এলিমেন্ট আছে কিনা, এই নামে কোনো ভ্যালু আছে কিনা সেটা সে শুধু ইয়েস অর নো বলবে, বুঝতে পারছেন? তো এটা কিন্তু আমাকে চেক করতে হবে, মানে আমাকে এইভাবে বানাইতে হবে, ওই যে কিছু আছে না আমরা দেখছিলাম যে, তো এইভাবে বলে আপনাকে এখানে দিতে হবে এটা। তো কন্ট্রোল সি এর মধ্যে রাখেন, যদি এটা ট্রু হয় তাহলে আপনি বলেন ইকো
ইকু বলেন যে বলবেন হচ্ছে এলিমেন্ট, আচ্ছা ফাউন্ড, হ্যাঁ এটা সহজ, আর না হলে নট ফাউন্ড। তো দেখি কি আসে, 1 বলতেছে এবং ফাউন্ড বলতেছে। 1 কেন বলতেছে বলেন তো, এই জায়গা থেকে বলতেছে, কারণ বুলিয়ান টাইপের 0 অথবা 1 দিয়ে কি করবে সে আপনাকে বুঝাবে। সো আমি যেহেতু এখানে প্রোগ্রাম বানাই নিছি, সো আমি এইটা পাচ্ছি। আর যদি না পাইতো, সো আমরা যদি মনে করেন যে এমন একটা এলিমেন্ট দিচ্ছি যেটা নাই, যেমন এখানে মনে করেন এইটা আছে, তারপরে এখানে ওইটা দিলাম, তো দেখি দুই জায়গায় কি আসে। তো দুটো জায়গায় কোনো জায়গায় কিছু আসে না, মানে না থাকাটাই হচ্ছে 0, না থাকাটাই মানে এটা ম্যাচ করে না, বুঝতে পারছি? এটা আমাদের অনেক সময় লাগে, কখন কোনটা লাগে আর কোনটা লাগে না সেটা আমি বলে পারবো না, বুঝতে পারছেন? এটা দেখবেন আপনি যত জানবেন তত আপনার কাছে টুল দাঁড়াবে, ঠিক আছে? আপনার কাছে সহজভাবে করতে পারতেছেন। আরেকটা কাজ দেখি, অ্যারে কি এক্সিস্ট, এটা আমার খুবই লাগবে, এটা আমি দেখা যায় মাঝে মধ্যে ইউজ করব। অ্যারে কি এক্সিস্ট মানে হচ্ছে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারেটা নিয়ে আসি আবার, এই যে এটা, তো এটা নিয়ে আসেন এই অ্যারের জায়গায়, কন্ট্রোল ভি দিয়ে। সো এখন আমি সাবজেক্ট আমার দরকারই নেই। সো খেয়াল করেন এতটুকুর মধ্যে নেম একটা কি আর এই যে একটা কি, তাই না? তাহলে একটা অ্যারে পাইলাম যার মধ্যে এই কিটা আছে কিনা। এরকম কি কিন্তু এখানে যে আমি লিখে দিছি এটা ছাড়াও হইতে পারে। কোথায় বলেন তো? ফর্ম থেকে যখন ডাটা আসবে, ফর্ম থেকে যখন ডাটা আসবে তখন কি ধরে আসবে? এই কি ধরে আসবে। আপনি যে নেম অ্যাট্রিবিউটের যে ভ্যালু দিবেন সেটাই এখানে বসতে হয়, বুঝি? আমি দেখাবো, আমি একটা প্রজেক্ট করে দিব, 7:30 তো বাজে, একটা প্রজেক্ট করে দিব আমি। সো ওই ক্ষেত্রে আমাকে আগে কিন্তু মানে শিওর হইতে হবে যে আমি যে ফর্মগুলো ইউজ করছি, আমি যে ইনপুটগুলো ইউজ করছি ওগুলা থেকে যে ডাটা আসতেছে কিনা, ওই সমস্ত ফিল্ডে ডাটা আছে কিনা। দেখা গেল ইউজার না ইনপুট দিয়ে ইয়া করে ফেললো, তাহলে আমি প্রথমে আগে চেক করে নেই এই কিটা এক্সিস্ট করে কিনা, বুঝি নাই? সো যদি এক্সিস্ট করে তারপর আমি ভ্যালিডেট করি, যদি এক্সিস্টই না করলো তাহলে আমি হয়তো ভ্যালিডেট করে তো লাভ নাই। ফাঁকা কি জিনিসকে ভ্যালিডেট হতে হয়? মনে করেন আপনি প্রথমে এই সেট কিনে সেটা চেক করতেছেন, অথচ তার আগে এটা এমটি। এই ধরনের কিছু ব্যাপার স্যাপার আছে না আমাদের, দেখছি না আমরা? তো এটা এক এক সময় এক এক সিনারিও। আমি যেগুলো বলতেছি এগুলো যে খুব ভ্যালিড বলতেছি তাও না, সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে। সো আপনার প্রজেক্টটাকে ফাস্টার করার জন্য এই ধরনের চেক করে করে যদি করেন তাহলে দেখেন তাকে আলটিমেট অল্প একটু প্রসেস করে কিন্তু আপনাকে দেওয়া লাগতেছে, কারণ কন্ডিশন ম্যাচ করতেছে না, সেইটার কাজ করবে না। অথচ এখানে 20 লাইনের একটা কোড ছিল, এটা সে না পড়েই কিন্তু চলে যেতে পারতেছে, ফাস্টার হবে না, অনেক বেশি অপটিমাইজ হবে। সো এইগুলো হচ্ছে বেনিফিট। সো আমরা এটা দেখবো, আমরা এখানে দেখি এটাকে চেক করাই। তাহলে ফাংশনের নাম কি বলেন তো? এখানে চেক করাই, অ্যারে কি এক্সিস্ট, বুঝতে পারছি? সো এখন একটু খেয়াল করেন, আমার এটা হলো ফাংশন মানে পুরো অ্যারেটা। তো এর মধ্যে এবং এর মধ্যে এই যে আরইজি এই নামে কোনো কি আছে কিনা এটা হচ্ছে আমার চেক করার পালা, বুঝা যায়? এতটুকু ফাংশন কি বুঝতে অসুবিধা হয়েছে কারো? আমি যা বানালাম যে একটার ভিতরে পুরো অ্যারেটা ধরাই দিলাম, আর অন্যদিকে আমি কোন কিটা এটা এক্সিস্ট কিনা এটা চেক করবো সেটা বলে দিতে হবে। সো আমরা যখন দিচ্ছি ফাউন্ড, এবার যদি এটা না ধরে, মনে করেন আমি এখানে 2 3 কিছু একটা দিলাম, দিয়ে এন্টার দিলাম, এটা কিছু আসতেছে না, তার মানে পাওয়া যাচ্ছে না। সো ভ্যালিডেট, একরকম ভ্যালিডেশন। সো এবার আসেন আরো কিছু দেখেন। হ্যাঁ 1, ও এটাতে আসলো না, এটাতে আসে নাই। এটা তো ট্রু হয়েছে, অনেক জিনিস এরকম আছে। ইসেটে কি আপনার 1 আসছিল, আমরা বানাই নিয়েছিলাম না, ওরকম এটা আপনার লাগবে মূলত এই ধরনের সিচুয়েশনেই। 0 আর 1 তো আর ইউজার দেখবে না, তাই না? এটা একটা কন্ডিশন, যে কন্ডিশনের ভিত্তিতে কোনো একটা কিছু হবে। সো আপনি যে শুধু এটাকে চেক করাই দেন এতটুকু, এটা ওই রকম লাগবে না। এই দেখেন এর রিভার্স আছে। সো এর রিভার্স দিলে কি হবে বলেন তো? মানে এলিমেন্টগুলো প্রথম এখন যে এলিমেন্ট আছে উল্টা রিভার্স হয়ে যাবে, মানে লাস্টের এলিমেন্টটা আগে আসবে, আগেরটা পরে যাবে। সো কত কষ্ট করছিলাম ভাই, হ্যাঁ, উল্টাই পাল্টাই লুপ চলে। সো এরে কি আছে, এরে ম্যাপ আছে, এরে মার্জটা দেখেন। এরে মার্জটা আপনার কাছ থেকে 2টা এর আশা করে সে, বা মাল্টিপলও হইতে পারে, 3টা 4টাও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। দিলে পরে সে সবগুলোকে মিলে একটা এরে বানাই দেবে, বুঝতে পারছি? সো প্রথম এরাটাকে প্রথম এরাতে রাখবে, দ্বিতীয়টাকে দ্বিতীয়, এরকম করে করে সিরিয়াল ওয়াইজ। মনে করেন প্রথমটার মধ্যে 2টা এলিমেন্ট, পরেরটার মধ্যে 3টা এলিমেন্ট, তাহলে প্রথমে 2টা, তারপরেরটা, এরকম পাশাপাশি জায়গায় যোগ হতে থাকবে। এগুলো একটু দেখেন, ঠিক আছে? আর যেগুলো আমার মোটামুটি প্রজেক্টে আসবে বা কাজ করতে, ওগুলো আমি করবোই। তো ঠিক আছে, আর কোন আছে এরকম জরুরি একেবারে যেটা বুঝবেন না?
আচ্ছা এই দেখেন এই এ শর্ট কে শর্ট আর শর্ট এরকম কয়েকটা শর্ট আছে বুঝছেন, এগুলো হলো আপনার এলিমেন্টগুলো অ্যালফাবেটিক্যালি শর্ট করে দিবে। তারপরে আছে হলো এই যে এটা দেখেন এ শর্ট কি করছে, ও এই দেখেন এই কি আছে না, কি এ আছে দেখেন পরে, তারপরে বি আছে, তারপরে ডি দিয়ে শুরু হয়েছিল, অথচ আউটপুট কিভাবে আসছে দেখেন তো, ABCD এ বি সি ডি হিসেবে আসছে। ADBC বুঝতে পারছেন কিভাবে আসছে? ADBC তাহলে এটাকে ইয়া করছে মনে হয়, একটু পরে আসেন, অনেকগুলো তো একটা একটার সাথে কনফ্লিক্ট করতেই পারে। শর্ট এরে সার্চ দ্যাট এরে ইনক্লুড ইন্ডিকেট মিনিমাম ডিয়ার অ্যাসোসিয়েটেড ইনডেক্স অনুযায়ী আসবে। ইন্ডেক্স বাই ডিফল্টই আসতেছিল, তাহলে এ পরে কি আসছিল? D না ভ্যালু আকারে এটা কি ডিসেন্ডিং আকারে আসবে, ভ্যালু আকারে ডিসেন্ডিং নাকি ও হ্যাঁ, ভ্যালু এই যে আকারে এ বি এল ও ভ্যালু আকারে ডিসেন্ডিং হয়ে আসছে, গুড। তারপর আরো কি যেন আছে, কারেন্ট কাউন্ট, এখানে কয়েকটা জিনিস আছে এরেতে, এই যে নেক্সট ইন্ট তারপরে কারেন্ট প্রিভ এই ধরনের কিছু বিষয় আছে, মানে এক একটা এলিমেন্টের মানে কে ধরে আপনি কোনটা আগে করবেন কোনটা পরে করবেন এরকম কিছু বিষয় আছে। সো আর কি আছে দেখেন, কি এক্সিস্ট এটা কি দেখছিলাম, এটা মনে হয় বেশি ইউজ হয় না, এটা তো কমিউনিটি কম। ওকে এই কয়েকটাই থাকলো আপাতত, ঠিক আছে, এর বাইরে আর কিছু লাগলে পরে যখন লাগবে তখন করে নেব না। ওকে তাহলে এখন যেটা করি এগুলো সব ফেলে দিই যা আছে দুনিয়াতে। ওকে সো ডান। নেক্সট যেটা সেটা হলো আমাদের এটা হলো একটা ইন্ডেক্স পেজ, এখানে আমরা একটা ফর্ম তৈরি করি HTML ফর্ম, ঠিক আছে। তো আমি যেটা করতে চাই একটু বুটস্ট্র্যাপ থেকে ঘুরে আসতে চাই, নতুন বুটস্ট্র্যাপ বানাইছে ওরা। সো বুটস্ট্র্যাপ গেট বুটস্ট্র্যাপ এটা দেখে আসি, দেখছেন কত বড় বুটস্ট্র্যাপ। সো আমরা যেটা করি বলেন, নতুন কাজে ইয়ে দেওয়াতে ফন্টস ওই ইয়েটা নাই, ফাইলটা নাই, আপনি ডাউনলোড করে দেখেন ফন্টস নাই, তার আইকন ফেলে দিছে যে, তার আমরা গ্লিফ আইকনের সাপোর্ট এবার দিবে না, সেই জন্য নাই। আমরা ফন্ট অসম ইউজ করব, মূলত এটার ইউজটা খুব কম ছিল, বুঝতে পারছেন, মানে আমরা যে আগে কাজ করতাম আমরা খুব বেশি গ্লিফ আইকন ইউজ করি নাই। আর এখন থেকে সবচেয়ে বেশি ইউজ করা হ্যাঁ ফন্ট অসমি ফন্ট অসম নিয়ে কিন্তু বেশি করা হয়েছে, আবার এখানে ওরা প্রিভিয়াস কিছু ভাষণ এখনো রাখছে, বুঝতেছেন। তাহলে কেন প্রিভিয়াস টেক্সট সো আপনার যদি যদি কোনো জায়গায় প্রজেক্টে ইউজ করে থাকেন ওখানে লাগবে, সেই ক্ষেত্রে আপনি এটার সাপোর্ট নিতে পারেন, আর দরকার হবে না মনে হয়, যেগুলো অলরেডি আছে ওগুলো চলবে। অথবা প্রিভিয়াস থেকে ফাইলটা নিয়ে ওইখানে দিয়ে দিলে হ্যাঁ হ্যাঁ ফন্টোসামে ইউজ করতে পারেন, ফন্টোসামের তো আইকন কালেকশন অনেক বেশি, আপনার যে আইকনের জন্য যদি আপনার অসুবিধা ওটা ফন্টোসাম দিয়ে সলভ করে ফেলেন, ফন্টোসাম করতে যদি কোনো অসুবিধা হয় সেটা আমাকে বলেন, আমি ওটা সলভ করে দিই, যেটা কাজে দিবে, কারণ ওরা ওটাকে ইমপ্রুভ করতেছে আর ওরা এই জিনিসটাকে রিমুভ করে দিছে। তো আমরা কি একটা ইয়া পাইতে পারি, কি বলে বেসিক ইয়া, যেটা এই যে এটাই খুঁজতেছিলাম। সো এখানে লিংক কি করছে, বুটস্ট্র্যাপ লিংক করছে কি ইয়া দিয়ে করছে, সিডিএন দিয়ে করছে। ওকে সো ইয়েস হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি, বুটস্ট্র্যাপ পাইলাম কি, এটা বুটস্ট্র্যাপ নতুন লুকস, হ্যাঁ পেয়ে গেছি। দেখছেন কত কষ্ট হইলো, জিনিসটা অনেক সময় নিয়ে করতে হইলো না বলেন, এরকম অনেক কাজ আছে, এই জন্য বুটস্ট্র্যাপ শিখাই নিচ্ছি। এখন কি হবে দেখেন খালি, আরো 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 করি দাঁড়ান, আপনারা আমাদের সাথে থাকেন দেখেন কি করি, যে ফর্ম কোথায়, এগুলো খালি জেনে দেখতে হবে, বুঝতে পারছেন। মানে এই যে দুই কাজটা বললাম না, এই নলেজটা শুধু আপনার চাই যে কোথায় আছে, বুঝতে পারছেন। এখানে তো আর গুগল করলে হবে না, এখানে জাস্ট খালি দেখবেন যে কোথায় আছে, যেমন এটা লাগবে আমার, সো এই একটা ক্লিক, এই আরেকটা পেস্ট, সো আমার ফর্ম রেডি। সো এখন আমরা একটু ছোট করে নেই বিষয়টা এরকম। সো আমরা আরেকটা কাজ করি, এরকম মক্কেলের মতো কাজটা করা ঠিক হয় নাই, সেটা হলো যে কন্টেইনার। সো কন্টেইনারের ভিতরে এসে আমরা বলবো হচ্ছে রো, না না আর ও ডাব্লিউ রো, রো এর ভিতরে এসে আমরা কল এমডি
6 ছোট করে বানাই, ছোট করে বানালে ভালো লাগে। সো এবার মনে হয় একটু হলে ঠিক আছে, পারফেক্ট না? জি। সো আপনার মনে হতে পারে এটা মাঝখানে নিয়ে আসেন। মাঝখানে নিয়ে আসার জন্য অফসেটটা ওরা কিছু কাস্টমাইজ করে ফেলছে, বুঝছেন? অফসেটের ক্লাস যেন কি কি করে ফেলছে, আমি এটা নিয়ে এখন স্টাডি করি নাই। সো আমি আমার আগের মানে একটা ওয়ে অবলম্বন করি। ক্লাস মানে ব্ল্যাঙ্ক যেটা, এটা মানে আপনাদের ক্লাসে না মনে হয় কেন বলছিল। হ্যাঁ দেখেছি। সো এই যে বুঝা যায়? তাহলে একটা ফর্ম পাওয়া গেল। সো আমরা ফর্ম পূরণ করা শুরু করে দিই। তো ইমেল অ্যাড্রেস দিতে বলছে, ইমেল অ্যাড্রেস তো দিতেই পারি, এরকম কিছু একটা .com আর সাবমিট। কি হলো? কিছু হলো না। সাবমিট। সো এবার খেয়াল করেন আমাদের এতটুকু পাওয়ার পরে এবার আমাদের কাজটা কি অ্যাজ এ পিএইচপি ডেভেলপার, তাই না? এটা তো আমাদের আগে থেকে জানাই থাকবে, করাই থাকবে। এক নাম্বার কাজ হবে এই ফরম্যাট আইসে এখানে দুইটা অ্যাট্রিবিউট দেওয়া। এক নাম্বার হলো অ্যাকশন আর অন্যদিকে হলো মেথড। এবার কার ভ্যালু কি হবে সেটা একটু বুঝি। অ্যাকশনের কাজ হলো এটা ডাটাটা সাবমিট হওয়ার পরে কোন পেজে নিয়ে যাবে আপনার ডাটা সেটা বোঝানোর জন্য, বুঝতেছি? তো গুড প্র্যাকটিস হলো এই পেজে না রাখা, একটা ভিন্ন একটা পেজে নিয়ে যায় আপনি নিজের মতো করে জায়গা করে নিলেন। সো যেমন আমার মনে হলো আমি স্টোর পেজ করব, স্টোর ডট পিএইচপি, এসটি কোথায়? সো স্টোর ডট পিএইচপি। সো এটা ফাইল পাচ্ছে না বলতেছে, তো আমরা বানাই নেই নাকি? আচ্ছা বানাবো না, একটু দেখি আগে ভুল করি। এগুলো তো আপনি করবেন, সো আপনার কাজটা আমি করে দিই, আপনারা যাই ভুল করেন না, ঠিক আছে? সো কিছু ইনফরমেশন দিলাম, দিয়ে সাবমিট করলাম। ওয়াও, এটা বড় রিকোয়ার হইছে কাম। ইমেল অ্যাড্রেস। ওইটা ইমেল লাগবে না বাবা আমার এখন, আমি অত্যাচারে আছি। টেক্সট। এগুলো সব টেক্সট করে দিই। টেক্সট হয়েছে ভাই। হ্যাঁ টেক্সট। একটা এতটুকু লেখা দিছে, বাকি দুইটা অক্ষর লিখতে হবে, তাও লিখি না, কি করবে বলেন? সো কিছু একটা লিখলাম, লিখে যখন সাবমিট দিচ্ছি, হ্যাঁ অবজেক্ট নট ফাউন্ড, তার মানে হচ্ছে যে স্টোর ডট পিএইচপি সে খুঁজতেছে, বুঝলেন? তাহলে স্টোর ডট পিএইচপিটা আমাদের বানাইতে হবে। সো আপনার যখন এরকম হবে আপনি বুঝবেন পিএইচপি মানে পেজ খুঁজতেছে, আপনি বানান না STORE। সো এবার হ্যাঁ পোস্ট হবে না। মেথড পোস্ট হবে না মানে কেন? গেট দিচ্ছে কাজ হবে না? আপনি কি পোস্ট থেকে কমিশন পান নাকি? পোস্ট যদি হয়ে যায় তাহলে আমাদের গেটটা শিখা হবে না। তো দেখি আগে গেটের কি অবস্থা। সো মেথডটা কি আসলে? মেথডটা হলো আপনার এই ডাটাগুলো যাবে কিভাবে। আমরা এগুলো ডাটা বলতে পারি না, যেহেতু ইউজার থেকে আপনি পাচ্ছেন অনেকগুলো ইনফরমেশন পাচ্ছেন, এগুলো পাস করবো আমরা। সো এটাকে আপনি কি ওয়েতে পাবেন? একটা ওয়ে হইতে পারে আপনি ইউআরএল ধরে পাঠাতে পারেন। ইউআরএল ধরে পাঠানো মানে হচ্ছে ইউআরএল এ দেখা যাবে এরকম ওয়েতে পাঠানো যাবে, এটাকে বলে গেট। অন্যটা হলো HTTP প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই ওয়েতে যদি পাঠান তাহলে আপনাকে লিখতে হবে পোস্ট। পোস্ট। কোনটার কি সুবিধা অসুবিধা আমরা দেখি। সো একটা জিনিস খেয়াল করেন, আমি একটু গুগল সার্চ করি। তো গুগলে আমি লিখি পিএইচপি, লিখে এন্টার সার্চ করলাম, দেখেন এটা আসছে, তাই না? এটা একটা ফর্ম না? এখন আমি লিখছি না, তারপরে তো কাজটা হয়েছে। জি। সো এটাকে আমি চেঞ্জ করে এসইও বলতেছি, আসে। হুম। তার মানে এটা একটা সাবমিট ফর্ম। একটা জিনিস খেয়াল করেন, এখানটা একটু খেয়াল করতে পারবো আপনার, দেখি এটা নাকি বড় করতে হবে? এটা বড় করার কোনো ওয়ে নাই, তাহলে আমাকে অন্য পেজে যেতে হবে। তার মানে হচ্ছে এখানে কিউ ইকুয়াল টু বলে একটা কথা লেখা আছে, আমি এটাকে একটু রিনাম করলাম, আবার আমি HTML দিয়ে এন্টার দিলাম, পরে দেখুন তো এখানে HTML হয়ে গেল কেমনে? ব্যাপারটা যা ঘটলো সেটা হলো যে আপনি বাড়ি থেকে সবকিছু প্যাকেট করে বের হইছেন, রাস্তায় মনে করেন যে আপনার ব্যাগ চেঞ্জ হয়ে গেছে, তাহলে আলটিমেট গন্তব্যে কোনটা পৌঁছাবে? চেঞ্জটা। সো এইটাই হচ্ছে ঘটনা। এই ফিল্ড থেকে আমি যা ডাটা দিচ্ছি কিনা এটা কিন্তু যাচ্ছিল এদিক দিয়ে। সো আমি কি করলাম, এখান থেকে ধরে চেঞ্জ করে দিলাম যে সে ইউজার পাঠাইছে HTML সার্চ করবে, বাট সে আসলে দেখবে কি শুধু PHP। আমার PHP ছাড়া কিছু বুঝি না এই জন্য। সো সে এখানে যত ইনপুট দেয় আসবে কি PHP। তাহলে ইউআরএল দিয়ে ডাটা পাস করলো এবং ইউআরএল কে পড়া গেল, ইউআরএল এ এডিটও করা গেল, অসুবিধা নেই। আপনার যদি এরকম হয় যে ডাটা এরকম হবে বা যে ডাটার দরকার নাই, এটা আপনি হইতেই পারে। সো এই অর্থে আমরা গেট ইউজ করি, বুঝতেছি? অর্থাৎ যেই সমস্ত ডাটাগুলো ওপেন ওগুলো কেউ সাথে কোনো অসুবিধা নেই, বাট পাসওয়ার্ড যদি এ হয় তাহলে সেই ক্ষেত্রে সমস্যা, তাহলে ওই ক্ষেত্রে আমরা পোস্ট ইউজ করি। আসি একটা করে আসি। সো এক নম্বর কাজ শেষ আমার। এক নম্বর কাজ কি, যে এই ফর্মে এসে অ্যাকশন দিতে হবে এবং মেথড দিতে হবে, ক্লিয়ার? এবার দুই নম্বর কথা হলো এই বিষয়টা যে আমরা যখন store.php তে আসতেছি, সো PHP তে আসার পরে এরকম যদি আমি একটা গল্প বলি তাহলে কি আপনার কাছে খুব বেশি আননোন মনে হবে? এটা এই এক্সপ্রেশনটাকে আমরা সবাই চিনি না? কি এটা বলেন তো? একটা ভেরিয়েবল তার মধ্যে ভ্যালু অ্যাসাইন করা হয়েছে। আচ্ছা আমি যে এখানে ফর্ম বানাইলাম, এগুলো যে একটা ফিল্ড, এগুলোতে যে কি আমি ভ্যালু দিচ্ছি না, এটা ধরার জন্য ভেরিয়েবল কই?
এটা আপনার কাছে যদি মানে ইয়া না হয়, অস্বাভাবিক না লাগে, তাহলে এখানে তো অস্বাভাবিক লাগার কথা যে এখানে আমি ফিল দিচ্ছি, আমি এখানে ভ্যালু দিচ্ছি, বাট সেই ভ্যালুটা ধরার মতো ভেরিয়েবল কোথায়? উত্তরটা হলো যে আমরা যে নেম অ্যাট্রিবিউট চিনি, আমরা যেখানে ফিল্ডটা তৈরি করছি, যে ইনপুট আছে না, সো ইনপুটে এসে এখানে অনেক কিছু দিছে, যদিও আমাদের এত কিছু দরকার নেই আপাতত। আমি এগুলো একটু কমাই রাখি না, একটু কমাই দিই, নাহলে আমি নিজেই হাবাই যাবো একটু করে। এগুলো কি জিনিস? প্লেস হোল্ডার দরকার নেই আমাদের। সো একটা জিনিস দেখেন, আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো নেম অ্যাট্রিবিউট। কি অ্যাট্রিবিউট? নেম। এটা মানে এই ফিল্ডের নাম। এই ফিল্ডের নাম মানে সেই ভেরিয়েবল যে কিনা এই ফিল্ড থেকে আসা ডাটাটাকে কি করতে পারে? ধরতে পারে। বুঝতে পারছেন? তাহলে এই ফিল্ডে আসলে আপনি কি জন্য বানাইছেন? নেম বা ইউজার নেম, এরকম কিছু তো। সো আমি বলি ইউজার আন্ডারস্কোর নেম। অসুবিধা? তাহলে এটার ক্ষেত্রে আবার ডাবল কথা ওখানে কেন বলবো, তাই একসাথে করে ফেলি। সো এটা কি বলেন তো? পাসওয়ার্ড। আমি একটু দেখাইতে চাই যে এইভাবে যে লিখছি এটা কোথায় আসে। সো আসেন একটু রিফ্রেশ করেন, করে আমি একটু কিছু লিখি, লেখার পরে যখন আমি এন্টার দিচ্ছি একটু এটা পড়তে পারতে হবে। সো আমি এখানে এসে এটাকে ওপেন করি। সো দেখেন তো কি হয়েছে, ইউজার ইকুয়াল টু এই নামটা এবং পাস ইকুয়াল টু এই জিনিসটা। তাহলে এখন কিন্তু আমার কাছে যৌক্তিক, হ্যাঁ, একটা ইকুয়াল সাইন দিয়ে এই ভ্যালুটা এর মধ্যে অ্যাসাইন হয়েছে, এই ভ্যালুটা এর মধ্যে অ্যাসাইন হয়েছে। তাহলে এটাকে কিসের মতো কাজ করতেছে বলেন তো? কি কি ভেরিয়েবলের মতো, বাট আলটিমেট তাকে আমি কি বলতে পারি? কি বলতে পারি? সো আমি কিন্তু ভ্যালু পাচ্ছি, তাই না? এবং এই ভ্যালুটা কোন পেজে পাচ্ছি সেটা একটু খেয়াল করেন তো। স্টোর পেজ। তাহলে ইনডেক্স পেজ থেকে ডাটা নিয়ে কিন্তু সে অলরেডি স্টোর পেজে এসে পড়ছে, এখন ধরতে পারলেই হলো, নাকি না? সো একটু দেখাই। সো আসেন স্টোর পেজ। সো স্টোর পেজে এসে আমি যেটা করব, ওই ভ্যালুটা ধরবো। তার জন্য আমাকে যেটা করতে হবে, একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল লিখতে হবে, $get। আমরা যেই ধরনের মেথড সেই ধরনের টাইপ। আমরাও তো জানি সুপার গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে $get আছে, পোস্ট আছে। আবার এখানেও আমরা একটা জিনিস দেখছি, মেথড পোস্টও হয়, গেটও হয়। অসুবিধা? তাহলে যার জন্য তার জন্য যেটা সেটা। সো গেট বলে এবার আপনাকে কি বলতে হবে, এখানে এসে কি বলতে হবে? কি বলতে হবে? কি বলতে হবে? সো এই সেই ইউজার নেম। গুড। তাহলে এই ইউজার নেমটা আমি বললাম। সো এখন আমি একটু ইকো করে দিই, দেখি কি হয় ঘটনাটা। সো হ্যাঁ, পাচ্ছি না? এবার আমি একটু মজা করি ওর সাথে। এই জায়গাটা চেঞ্জ করে আমি বলি হচ্ছে ABCDEFG। ওয়াও, এটা চেঞ্জ হচ্ছে। তার মানে গুগলের কাছাকাছি একটা কিছু কিন্তু বানাইতে পারছি। দেখেন, এই যে দেখেন, হাসে কেন? ও হাসে, সবটি হাসে, একসাথে হাসে। এই যে দেখেন, আমি এখানে CSS দিয়ে এন্টার করেছি, এই যে এই জিনিসটা হয়, তাহলে আমারও এখানে তো হয়। এই যে আমি ABC এই পর্যন্ত না, একটু বেশি গুগলে তাকাই গেলে PHP লিখলাম, PHP লিখে এন্টার দিলাম, এই যে আসতেছে অলমোস্ট কাছাকাছি। আর একটু সময় দেন আমাকে। হ্যাঁ, আর একটু সময় দেন জাস্ট। তাহলে এটা হচ্ছে আপনার কিসে পাস করা? গেট মেথডে পাস করলে এই বিষয়গুলো তৈরি হচ্ছে। সো আমি কিন্তু এখন পাসওয়ার্ড দিলেও কিন্তু দেখতে পারবো, আর চেঞ্জ হইতে একটা সম্ভাবনা থাকে, বুঝতেছেন? এবং গেটের লিমিট কম, মানে যে পরিমাণ ক্যারেক্টার এট টাইম সে মানে পাস করে, ওইটা পোস্টের তুলনায় কি কম, বুঝা? তাহলে এই ক্ষেত্রে আমরা যদি পোস্ট ইউজ করি তাহলে বেটার। এবং এগুলো একটু পড়ে নিন আপনারা, কারণ ইন্টারভিউ কোশ্চেন তো অনেক সময় জিজ্ঞেস করতেও পারে যে এটা পার্থক্য কি, এই সেই ইত্যাদি। সো এখানে আপনি যদি পোস্ট দেন, দিতে পারেন, অসুবিধা আছে? এখানে পোস্ট দিলে অসুবিধা তো কি, যে এটাকে আমাকে কি করতে হবে? পোস্ট করতে হবে, আর কিছুই করতে হবে না। তবে এবার আমি আর কিছু মনে করতে পারলাম না। সো কিছু টেক্সট দিলাম, আচ্ছা ভ্যালিড দেই, তাহলে বুঝতে পারবো না। আর এখানে 1 2 3 দিয়ে এন্টার দিলাম। সো দেখেন ভ্যালু পাচ্ছি, বাট এখানে এডিট করার কিন্তু কোনো ওয়ে নাই, বুঝতেছি? তাহলে এটা HTTP দিয়ে আসছে, মানে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল হয়ে আসছে। সো URL সে ইউজ করে নাই, সেই অর্থে এটা সিকিউর হলো। পাসওয়ার্ডের ক্ষেত্রে হোক আর যে কোনো বিষয় হোক, এটা কিন্তু পাস করা যাবে এখন। ক্লিয়ার? বুঝে নেন নাকি বুঝি নাই? আচ্ছা, আমরা কিন্তু চাইলে এখানে একটা টেবিল বানাইতে পারি না? সো সেই জন্য আমাকে যেটা করতে হবে, Ctrl+A Ctrl+C Ctrl+A Ctrl+V। ফর্ম আছে এখানে, দেখেন এই যে ফর্ম, এখানে ধরেন কলাপস করেন, পুরোটা কেটে দেন, বলেন TABLE। ওকে, সো ক্লাস বলে দেন দুটা, ক্লাস TABLE, বলেন TABLE বর্ডার।
অসুবিধা ফুল স্ট্যাকের মজা। সো টিআর বলেন, টিআর বলে টিডি বলেন, ঠিক আছে। সো আমরা বলতে চাই এখানে হচ্ছে নেম, কন্ট্রোল ডি বলি। আচ্ছা এই জায়গায় আমি এবার ভ্যালুটা ধরতে চাই, নেমের পাশে যেন নামটা থাকে। কি নাম আসলো ইউজারের সেটা আমাকে দেখতে হবে না? তাহলে এখানে আমাকে কি করতে হবে, একটু পিএসপি করতে হবে। সো পিএসপি করলাম এবং একটু করতে পারি, স্ক্রিপ্টিং করতেছি। বুঝি না কে এটা? জি হ্যাঁ বুঝতে পারছি, গুড। এটা না বুঝলে আমার অনেক কথা বলতে হইতো, এই জন্য আমি এভাবে বলছি, বুঝবেন আবার। তো আচ্ছা আমাদের তো পোস্ট মেথড তাই না? তো পিওএসটি বলতে হবে আমাদের, এবং এখানে এসে কি বলতে হবে বলেন তো, ইউজার আন্ডারস্কোর নেম। তো এবার দেখি আমরা কি বানাতে পারলাম। এটাকে এন্টার করলাম, এখানে আমি একটা মহান ব্যক্তির নাম দেই, আর এখানে এন্টার দেওয়ার পরে সাবমিট দিচ্ছি, এই যে নাম পাচ্ছি। অসুবিধা দেখেন, এখানে আপনি অন্য নাম দিলে পাবেন। আরেকটা কোনো মহান ব্যক্তি আমার মনে হচ্ছে না। সো এরকম কিছু একটা দিয়ে এন্টার দিলাম, হ্যাঁ এটা পাচ্ছি। ঠিক আছে, তো কে কে বুঝি না এটা? ভালো লাগতেছে না বিষয়টা? এখন না মজা পাওয়া যাবে, মানে আসল বিষয়টা এটা যখন ডাটা বেজে যাবে তখন আরো মজা পাওয়া যাবে, বুঝছেন? জানেন বিষয়টা? এমনি এমনি তো আর পিএইচপি পপুলার হয় নাই। সো এখানে আমাদের নেক্সট ইনফরমেশন কি দেখি তো। আমরা যেটা করি, এখানে আছে পাসওয়ার্ড তাই না? সো পাসওয়ার্ডটা স্টুডেন্টের ক্ষেত্রে আর কি আমরা অনলাইন ইনফরমেশন নিয়ে আসি, যেটা আমাদের জন্য একটু জটিল হবে। আমরা স্কিল নিয়ে আসি ডাটাবেজের, মানে ডাটাবেজ বলতেছি যে স্কিল আছে না, চেকবক্স। সো এরকম চেকবক্স ইনপুট ফিল্ড নিয়ে আসি। সো এটা বিশাল কাজ, যেটা করতে হবে যাইতে হবে চেকবক্সের কাছে। আমি মনে হয় পাই গেছি। সো এটা তো সুন্দর করছে এবার, আগেরগুলো তো মক্কেল ব্যাপার ছিল। ওকে আমাদের একটা হলেই হবে, একটার আমরা ডুপ্লিকেট করে নেব। ওকে এটাই। সো কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দিয়ে এটা কোথায় পেস্ট করবো সেটা একটু বুঝে আসি না। তো এটা কি বলতেছে, চেক মি আউট, এটা কোথায়? ও এটা আমাদের লাগবে না, লাগবে এটার জায়গায় পেস্ট করে দিই একটা। একটু দেখে আসি কি বানালাম। অসাম, অসাম না কি সাম? অসাম। আচ্ছা এটাকে আমরা ফর্ম গ্রুপের মধ্যে রাখি, তাহলে নিচে নিচে একটু জায়গা পাবো এবং জিনিসটা নিচে নিচে আসবে। সো ফর্ম, এই যে এই জিনিসটা আসলে এটা চাচ্ছিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি ট্যাব, এবং এখানে এন্টার। এই লেভেলটাকে ধরে টেনে এইভাবে ভিতরে, নাকি আরো সহজ করতাম? সো দেখেন এবার ঠিক আছে। সো এখন যেটা করব, খুব জটিল একটা কাজ করতে হবে আমাকে। এখানে করতে হবে, এখানে এসে দুটো ট্যাব দিতে হবে, আর এই জায়গা থেকে কপি করে এখানে ধরে কন্ট্রোল ডি দিতে হবে। এটা অনেক কঠিন একটা কাজ। সো আমরা দুইটা পাই গেছি। অসুবিধা আরো লাগবে নাকি? দাঁড়ান আরো লাগবে। স্কিল কি একটা দুইটা হয় নাকি? আর আমাদের যে স্কিল, সিএসসি ইঞ্জিনিয়ার না? ও সিএসসি ইঞ্জিনিয়ার দিয়ে কিন্তু এখন বিভিন্ন জায়গায় ইয়া করা হচ্ছে। হ্যাঁ, সো আপনাদের কিন্তু হতাশ হেন না, ঠিক আছে? তো এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা আপনাদেরকে দেওয়া আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করি। এখানে লাগায় না, এখানে কাস্টমার পাবেন না। গান লোড করার অভিজ্ঞতা আছে, সিএসএস। আমি কি বুটস্ট্র্যাপ তো আমরা পারি না, বুটস্ট্র্যাপ TRAP। সো এবার দেখেন একেবারে পারফেক্ট একটা স্কিল পাই গেলাম আমরা। সহজ না বিষয়টা? দেখছেন এই লাইনটুকু করতে আমার কত সময় লাগতো, সিএসএস দিয়ে করলে তো আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। দেখছেন বুটস্ট্র্যাপ কত সহজ, এবং এটা কত সুন্দর লুকস দিছে, অসাম লুক দিছে। আজকে যাই এটা ইনস্টল করতে হবে। সো এবার একটু বুঝেন, এবার একটু জাস্ট বোঝা জায়গা আছে। আমার যদি ফর্ম থেকে কোনো ইনপুট নিয়ে কথা বলার থাকে তাহলে সেটা হলো চেকবক্স, আর কোনো আপনার সাথে আমার আর কোনো কথা নেই। সো এটা একটু বুঝি, দেখি আমার এটা ঠিক আছে কিনা। সো এখন যেটা হবে, আমাদের নেম অ্যাট্রিবিউটটা চেক করতে হবে। সো অনেকগুলো ইউজ করছি, এতগুলো ইউজ করা আসলে ঠিক হয় নাই। এখন তো আমি এগুলো নেম অ্যাট্রিবিউট দিব কখন? আর এরা কি যেন বাড়াইছে এবার। সো পাসওয়ার্ড এখানে আসেন, এখানে আসার পরে যে ইনপুট ফিল্ড যেটা, ঠিক আছে না? সো এখানে এসে আমাদের কি লাগবে বলুন তো, নেম, এই অ্যাট্রিবিউটটা লাগবে। সো আপনার মতো আগের মতো করে আমি জাস্ট স্কিল বললাম, বলতেই পারি
সো এটা বলার পরে অসুবিধাটা কি সেটা একটু দেখি। সো পেস্ট করে দেই। ঠিক আছে। সো এরপরে সব কিছু ঠিকঠাক আছে, সাবমিট আছে, এবং এখানে যেহেতু আমার মানে পুরো বিষয়টাকে এখনো টেবিলে সাজাই নাই বা এখনো ওরকম রেডি হয় না, আমাকে তো আগে দেখতে হবে অ্যাজ এ ডেভেলপার। সো আমি এখানে ডিবাগ করবো, আমি ভাড়াটাম করবো, তাই না? তারপরে যদি আমি সব ঠিকঠাক পাই তাহলে না আমি এখন টেবিলে দেখাই ইউজারকে দেখবো যে তুমি এটা দেখো, তাইলে না? ঠিক আছে, আগে তো আমাকে দেখতে হবে। তো সেই জন্য আমাকে যেটা করতে হবে, একটা পিএসপি ব্লক করতে হবে, করে আপনি এখানে চলে আসেন, এসে বলেন ভাড়াটাম। এবার আমার প্রশ্ন হলো ভাড়াটাম বলে আপনি কি বলবেন, কারণ আপনার কাছে তো এখানে কোনো ভেরিয়েবল নাই, কার ডাটাটা দেখতে চাচ্ছেন। অথচ আপনি এটা জানেন যে এই ডাটাটা কিন্তু ওখান থেকে আসে, আমি ওইটাকেই দেখতে চাচ্ছি, তাহলে এখানে লিখবোটা কি? হ্যাঁ, পোস্ট। গুড। সো ঘটনা হয়েছে ওইটা যেই মেথড ধরে আসবে, আমরা তো এখানে এটাকে যদি একটু অ্যানালাইসিস করি, দেখেন তো পোস্টের ভিতরে সবগুলো ছিল, তার একটা কি হচ্ছে ইউজার নেম, তাই কি না? আবার সেম জিনিস $_ পোস্টের ভিতরে সব আছে, নেম হচ্ছে পাসওয়ার্ড, দেন পাসওয়ার্ড দিচ্ছে, তাহলে এটা কি এরে না? আমার যেমন আগে যেটা ছিল ভারের ভিতরে সব ছিল, এবার তার ভিতরে এসে যখন আমি কি বলে দিতে পারতেছিলাম তখন সিঙ্গেল করে করে একটা ভ্যালু পাচ্ছিলাম। গুড নাকি? বুঝি না এটা? কেমন জানি বিশ্বাস পাই না আপনার সাথে। $post POST। এখন আমি এখানে কোনো কি বলতে চাই না, আমি সবাইকেই দেখতে চাই। আর ভাড়াটামের কাছে এত কিছু দরকার নাই, সে চাই এই সব কিছু, যত যাই কিছু হবে সব কিছু একেবারে ওপেন করে দেবে। সো এবার একটু খেয়াল করি, আমরা যেটা করি, ওকে অসুবিধা নেই। সো এখানে আসলাম, রিফ্রেশ করলাম, আমরা নাম দিলাম, দিয়ে এবার আপনার পিএইচপি এবং HTML CSS এই তিনটাকে চেক করে সাবমিট দিলাম। একটু খেয়াল করেন তো, কন্ট্রোল ইউ দিই আমি। সো কন্ট্রোল ইউ দিলে এটা ভিউ সোর্স থেকে দেখা যাচ্ছে বিষয়টা, বা প্রি দিলেও পারতাম। সো দেখেন নেমের জায়গায় নেম ঠিক আসছে, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড ঠিক আছে, স্কিলের জায়গায় কি বসছে বলেন তো? অন, ON অন। একটা তাও বসছে, তিনটা দিছিলাম একটা আসছে, তার মানে আমি 1 নম্বর সিদ্ধান্ত নিছি, তিনটা দিলে একটা পাচ্ছি। এবং এটাই হওয়া উচিত আপনার সাথে, কারণ একটা ভেরিয়েবল তিনটা ভ্যালু কখনোই পসিবল না, তাই না? এবং এই অর্থেই তো আমরা অ্যারে শিখছি, নাহলে তো শেখা দরকার ছিল না। এবার সেকেন্ড যেটা হচ্ছে অন কেন আসলো, আর কিছু কেন আসলো না, এটার উত্তরটা হলো যে আমরা এখানে নেম অ্যাট্রিবিউট দিছি, ঠিক আছে, কিন্তু ভ্যালু নামের কোনো অ্যাট্রিবিউট দেই নাই। ভ্যালু অ্যাট্রিবিউটের সুবিধাটা কি? ভ্যালু অ্যাট্রিবিউটের সুবিধা হলো সে আগে থেকে ভ্যালু ক্যারি করে থাকবে, যখন আপনি এটাকে সাবমিট করবেন ওই ভ্যালুটা সে পাস করে দিবে, কারণ আপনি চেক করার সময় নিজে কিবোর্ড থেকে কোনো ভ্যালু দিচ্ছেন না। কিসের মাধ্যমে দিচ্ছেন? কোনো একটা সাইন চেকের মাধ্যমে দিচ্ছেন, তাহলে চেক করলে যে কি যাবে, কোন ডাটাটা বা ওটার এগেইনস্টে কি তথ্যটা পাস হবে, এটা কাউকে বলে দিতে হবে, বুঝলি? সো সেটাই হচ্ছে ভ্যালুর কাজ। সো আসেন ভ্যালুতেই। তো এটার ভ্যালু কি হবে বলেন তো? পিএসপি। তো এই পিএইচপি কথাটা আমি চাই, মানে কেউ যদি পিএইচপিতে চেক করে তাহলে এটা পিএইচপি কথা, মানে পিএইচপি এই কথাটুকু আমার চাই। এতক্ষণ যেটা অন বলতেছিল, অন বলে তো হবে না, কিসের অন কিসের অফ। সো ভ্যালু বলি আবার। সো ভ্যালু বলে এটাকে বলতে চাই HTML। এখানে আসেন, বলেন হচ্ছে ভ্যালু, আর এটা হচ্ছে CSS, আর এখানে কিও বলবো বুটস্ট্র্যাপ। সো এবার আমি মোটামুটি এতটুকু নিশ্চিন্ত, অন আর যাবে না, এখান থেকে ভ্যালু আসবে। সো একটা প্রবলেম সলভ করতে পারলাম। সো অসুবিধা নাই, আমি আবার ট্রাই করে যাই, দেখি কি হয় আমার সাথে। সো আবার এন্টার দিলাম, আবার কিছু ইনফরমেশন দিলাম, PHP HTML সাবমিট, বাট স্কিলের ঘরে শুধুমাত্র HTML দেখাচ্ছে, আগেরটা মিসিং। তার মানে সে লাস্টেরটা শুধু ক্যারি করতেছে, আগেরটা করতেছে না। এই ভুলটা যদি আপনার ক্ষেত্রে হয় তাহলে আপনি বুঝলে মানে ধরে নেবেন যে আপনি এখানে এইভাবে দিচ্ছেন স্কিলটা, এরে আকারে দেন নাই। কি আকারে দিচ্ছেন? সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে দিচ্ছেন। তাহলে এখানে আপনাকে যেটা করতে হবে এইটা করে দিতে হবে, মানে একটা থার্ড ব্রেকেট যোগ করে দিতে হবে, যেন সে বুঝতে পারে এগুলো আসলে সিম্পল কোনো কিনা ভেরিয়েবল না, এগুলো এক একটা অ্যারে। সো এতটুকু কাজ করার পরে এবার আসেন আউটপুট দেখি আমরা। সো এন্টার, কিছু নাম, কিছু স্কিল এবং CSS PHP। এবার একটু খেয়াল করে আমরা কি প্রি দিব, ইউতে দেখে নেই, একটু খেয়াল করেন তো আমরা সবগুলো পাচ্ছি কিনা। তাহলে এই লুকসটাই কিছুক্ষণ আগে আমি যে 2 ডাইমেনশনাল অ্যারে দেখাইছি অনেকটা সেটাই না। আমি একটু প্রি ইউজ করি, প্রি ইউজ করলে তো টাকা লাগবে না। সো ইকো বলে প্রি, ও ট্যাগ না যারা, সো ট্যাগ দিলাম। সো এটাকে কপি করে এটাকে পেস্ট করে দেই, আর এখানে একটা এটা বসাই দিই। ওকে, বুঝছি এটা।
এটা কেউ বুঝি না মনে হয় না, হইতেও পারে, বলা যায় না। সো এবার একটু খেয়াল করেন তো আমরা কি পাচ্ছি আসলে। ইউজার নেমের এগেইনস্টে একটা নাম পাচ্ছি, পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা কিছু পাচ্ছি, স্কিলের ক্ষেত্রে সবগুলোই পাচ্ছি, সুন্দর অ্যারে আকারে পাচ্ছি। অসুবিধা? আমরা তো জানি এখন এটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে। আমরা চাইলে লুপ চালাবো, চাইলে আমরা কনভার্ট করব, চাইলে আমরা ইকো করব অথবা প্রিন্টার করব, বাট আমি কিন্তু ভ্যালু পাচ্ছি। মানে স্টোর পেজে আমি মাল্টিপল ভ্যালু দিলেও আমি পাচ্ছি, এটা হলো আমার 1 নাম্বার নিশ্চয়তার কাজ। মানে এটা আমি ক্লিয়ার নাকি? আমার জন্য ডিস্টার্ব না হয়, লাগলে আস্তে কথা বলি। সো এটাকে সাবমিট করি। সো 1 নাম্বার কাজ 2 নাম্বার কাজ দুইটা আমার মোটামুটি কমপ্লিট, ঠিক আছে। সো এবার আমাকে যেটা করতে হবে, টেবিলে এই ডাটাটা দেখাইতে হবে, বুঝতে পারছি তাই না? সো টেবিলে আসি, টেবিলে এসে আমি যেটা করি এই টিডিটাকে, এই টিআরটাকে কন্ট্রোল সি বলে আমি এখানে আরেকবার পেস্ট করে দিই। আর এখানে জাস্ট একটা কথাই বলি, স্কিল, বুঝলে? তাহলে স্কিলটা সে এখানে কি ধরে নিয়ে আসতেছে, এখানে আবার কেউ এরকম দিতে যায় না, ওই যে মানে ওখানে যেরকম দিয়ে আসছেন যে এটা মনে হয় এখানে এরকম দিতে হবে, এটা কিন্তু এরকম না। ও অলরেডি একটা অ্যারে, এটা ওখান থেকে ডিফাইন করতে পারলেই হলো। এখানে এসে এটা করা হবে, তাহলে কিন্তু সে কি পাবে না, বুঝতে পারছি? এখানে শুধু এটা বললেই হবে। ওটা হলো একটা সিনটেক্স যেটা দিছি, ওটা সিনটেক্স, অ্যারে সিনটেক্স, অ্যারে বোঝানোর জন্য এটা দিছি। বাট এখন আমার জন্য মোটামুটি হয়ে গেছে কাজ, আমার যে কাজটা ছিল সে হয়ে গেছে, বাট একটা ইরর খাওয়ার অপেক্ষা শুধু, তাই না? সো আমরা ইনপুট দিই কিছু জিনিস এবং দুইটা স্কিল দিয়ে, হ্যাঁ এই ইররটার জন্য অপেক্ষা করতেছিলাম। তাহলে কি ওই একই কথা, তাহলে এটাকে আমরা কি ম্যানেজ করতে পারলে আমার সলভ। সো ম্যানেজ করার ওয়ে হচ্ছে আমরা যেন এটাকে কি বলি, ইমপ্লুড করি। কি প্লুট? এই যে ইমপ্লুড। সো ইমপ্লুড করে আপনি প্যারামিটার হিসেবে এটাকে পাস করে দেন, এটা এখন স্ট্রিং হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে, বুঝতে পারছি? এখন কনভার্ট তো হয়েছে, ভালো কথা। এখন দেখি আউটপুট কি আসলো। সো দেখেন তো পিএসপি এসটিএমএল পাচ্ছেন কিনা? পাচ্ছি। এখন কমা তো পাইলাম না, তাহলে কমা দিতে হবে না? তো কমা দেওয়ার জন্য আমাদেরকে আরেকটা প্যারামিটার ইউজ করতে হবে এখানে। এখন এই প্যারামিটারের মাঝখানে এখানে কমা দিতে হবে, দিয়ে এই জায়গায় আপনাকে একটি স্পেস অথবা কমা আপনি যেটা চাচ্ছেন, মানে এই স্ট্রিংটার মাঝখানে হলে আপনি কি এলিমেন্ট এখানে দুইটার পাশাপাশি চাচ্ছেন সেটা। সো এখন দেখেন এই যে পিএইচপি এবং এইচটিএমএল, এই যে আমি এটা বানাতে পারছি, বুঝা যায়? তাহলে আমার এটা কিন্তু অনেক বেশি অপটিমাইজ হলো। আমি একটাই ভেরিয়েবল ইউজ করলাম, সেই ক্ষেত্রে একটা জায়গায় ইউজ করতে পারলাম এবং একটা জায়গায় জিনিসটাকে নিয়ে এসে আমি দেখাইতেও পারছি, এবং এতটুকু দেখলে বুঝতেও কোনো অসুবিধা নাই। এখন আপনার যদি মনে হয় কমা দিয়ে দেওয়া ইউজার দেখতে চাচ্ছে না, সে তার মতো করে একটা ডিজাইন করছে, হইতে পারে না আমার পোর্টফোলিও সাইডে আমি ডিজাইন করতে পারি না স্কিলটাকে ভিন্ন ভিন্নভাবে, সেই ক্ষেত্রে আপনি এটাকে ভাঙেন। এরেতেই তো আছে কি না, প্রত্যেকটা এরেতেই তো আছে, এর কি ধরলে আপনি বুঝবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ওই যে স্কিল 0, স্কিল 1, স্কিল 2 এগুলো কিন্তু সবাইকে একটা ইন্ডেক্স ধরে ধরে আসছে। সো আপনি ওইটা করে নিয়ে আসেন, অসুবিধা নাই। এই যে বুঝা নাই, এখন কি করতে হবে? হ্যাঁ অ্যাসাইনমেন্ট করে নাই। অ্যাসাইনমেন্ট করছেন? সো আমি যদি একটু সামারি করি, একটা সিম্পল টেক্সট ইকো করানোর কোনো ব্যাপারই না আমাদের কাছে, জাস্ট গেট বলবো, কি বলে দিব, ইনপুট হবে। হ্যাঁ এর নিয়ে আসলে একটু ঝামেলা হয়েছিল, ওটা আমরা সলভ করলাম। এবার যেটা চ্যালেঞ্জ সেটা হলো যদি ফাইল আসে, ইমেজ, তখন কি হবে সেটা নিয়ে একটু কাজ করা যায়। শুনেন, যেগুলো ক্রিটিক্যাল আমি এতদিন পর্যন্ত দেখে আসছি, এগুলো সবই কিন্তু আমি নিজেই করে দিচ্ছি আপনাদেরকে, শুধু একটু প্র্যাকটিসের জন্য অপেক্ষা। নিজে যদি একটু প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে আপনার আর কোনো সমস্যাই নাই। ও ওইটা আমি এখান থেকে কপি করলাম কেন? অপস, কি পাগল, যাবো গেট বুটস্ট্র্যাপে, তারপর কোথায় যাবো? যাবো ফর্মে, ফর্ম কম্পোনেন্টস, কোথায় কম্পোনেন্টস, কম্পোনেন্টস কোথায় এসে বললাম। এবার আমরা যেটা করতে চাই সেটা হলো যে এটা আমরা ইউজ করব। সো আমাদের টাইপ লাগবে কি, ফাইল, যেন আমরা মানে একটা আমাদের কোনো ইমেজ বা কোনো কিছু ইনপুট দিতে পারি, সেই জন্য ভালো কথা। এরপরে যা আছে সব ঠিক থাকবে। এখানেও আমাকে কি নেম লাগবে না বলুন তো? নেম লাগবে। সো আমরা বলি IMAGE, বুঝতে পারছি? এখন আমার প্রশ্ন হলো একটা জিনিস, যে ইউজার তো তার এই ইমেজটা যখন সে এরকম হয়, একটু খেয়াল করেন তো, এই যে এরকম যখন সে ক্লিক করে, সে তো ডেস্কটপ থেকে দিতে পারে ফাইল, সে অন্য কোনো ড্রাইভ থেকে দিতে পারে, যে কোনো জায়গা থেকে দিতে পারে না। এখন ও কোথায় থেকে দিছে, আমি যখন এটাকে আবার ইকো করাতে যাব, ইকো বুঝি, আমি যখন ইমেজকে প্রিন্ট করাবো, এটা কি প্রিন্ট করা যাবে?
আমাকে কিন্তু আইএমজি বলে তার পাথটা বলে দিতে হবে, তাই না? সো যখন আমি পাথটা বলে দিব ওই পাথ অনুসারে সে আসবে। এখন এই পাথটা কিভাবে ডিফাইন হবে, সে তো কোথা থেকে যে ইনপুট দিছে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, ওর ফাইলটার একটা কপি আমার ডিরেক্টরিতে নিয়ে আসতে হবে। আমি যেটাকে বলে দিব ওখানে একটা ফোল্ডার থাকবে যেখানে আপলোডস ইমেজ ফাইলগুলো ওখানে এসে ঢুকতে থাকবে। ওর ওইরকম নানান জায়গায় থাকতে পারবে না, বুঝতে পারছি? তাহলে যত জায়গা থেকে সে সিলেক্ট করুক না কেন একটা করে কপি আমার এই ডিরেক্টরিতে আসতে হবে। এরপরে আমি যখন লিঙ্ক করাবো না আইএমজি বলে এসআরসি দিয়ে ওই আমার ডিরেক্টরি থেকে করবো, কারণ আমার ডিরেক্টরি তো ফিক্স, বুঝা যায়? তাহলে 1 নাম্বার কাজ হলো ইমেজটাকে মুভ করা, ইমেজের একটা কপি মুভ করে কোথায় নিয়ে আসা, আমার ডিরেক্টরিতে নিয়ে আসা। এটা হলো 1 নাম্বার কাজ। আচ্ছা তাহলে এইটাই করি। আপলোড বলতে মুভ করাই বোঝায়। সো এটার জন্য একটা মেথড আছে, বিল্ট ইন মেথড, মুভ আপলোডস ফাইল, আপলোডেড ফাইল। সো এখানে আসেন, আসার পরে এই দেখেন এটাই সেই মেথড এই কাজটা করে দেয়। কি কাজটা? যে সে যেখান থেকে এই পাথটা সিলেক্ট করুক না কেন ওটাকে একটা কপি আপনার ডিরেক্টরিতে নিয়ে দিয়ে আসবে। তাহলে আমরা তো মনে হয় এটাই চাচ্ছি। আপলোড বলতে কি বোঝাচ্ছি এখন? আপলোড বলতে তো এটাই চাই মনে হয় আমরা, নাকি? সো এখন এই মেথডটা নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন সে আপনার কাছ থেকে 2টা প্যারামিটার আশা করতেছে। 1 নাম্বার হচ্ছে ফাইলের নেম, আর একটা হলো ডেস্টিনেশন, ফাইলটা এনে সে কোথায় রাখবে, বুঝতে পারছি? সো ফাইলটা এটা আমি একটু করে দেখাই। সো আমরা আসলে ফাইলের নেমটা পাবো কোথায়? ফাইলের নেম তো ফাইলের গায়ে লেখা থাকে, ওটা তো আমি আগে থেকে বলতে পারি না। তাহলে ওটাকে ধরার ব্যবস্থা করতে হবে। সো এটাকে একটু দেখি, বিষয়টা আসলে একটু দেখি। সো এখানে আসেন, এসে এই যে আপলোডসের জায়গায় মানে পোস্টের জায়গায় ফাইলস বলেন, কি ফাইলস মানে আপনার যদি এটা পোস্ট মেথড ইউজ করবে, কিন্তু পোস্ট মেথডে আসলে ফাইলের ইনফরমেশন আসতেছে না। আমার এখন ফাইলের কিছু ইনফরমেশন লাগবে, ফাইলের নাম লাগবে, ফাইলের সাইজ লাগবে, ফাইলের টেম্পোরারি ইত্যাদি ইত্যাদি। দেখছি ও আমাকে কি দেয়। সো এতটুকু বলার পরে আমরা এখানে চলে আসলাম, রিফ্রেশ করলাম, ইনফরমেশন দিলাম। সো এগুলো কিছু স্কিল দেই এবং এখানে এসে আমরা একটা ইমেজ দিয়ে সাবমিট করে দিলাম। কি বলে বলেন তো? অ্যারে 0 বলে, তার মানে ফাঁকা আসছে, কোনো ইনফরমেশন আসে নাই, ইমেজ নিয়ে আসতে পারে না, ইমেজকে সে ধরতে পারে নাই, ছুটে গেছে, তাই না? এটা কেন ছুটলো উত্তরটা হবে এই জায়গাতে, যে আমরা যে ফর্ম বানাইছি না, এই ফর্মের এখানে কি কি অ্যাট্রিবিউট ইউজ করছি বলেন তো? এই যে অ্যাকশন এবং মেথড, এখানে আরেকটা অ্যাট্রিবিউট দিতে হবে আমাকে। ফাইল নিয়ে আপনি যখনই কাজ করবেন তখন এই অ্যাট্রিবিউটটা দিতে হয়, বুঝা যায়? সো এরকম ভুল হবে কিন্তু, এবং আমি কিন্তু আপনার ফ্লোতে আগাচ্ছি, আপনি এই ফ্লোতে আগাবেন, তাহলে ভুল কম হবে, আপনি জানতেছেন কোথায় কি লাগতেছে। সো এখানে যেটা করতে হবে ইএনসি, এই যে ইনস টাইপ, ইএনসি টিওয়াইপিই, এই অ্যাট্রিবিউটটা আপনাকে দিতে হবে। আর এটার ভ্যালু হবে কি জানেন? এই যে মাল্টিপার্ট ফর্ম ডাটা, এটা দেওয়ার পরে এবার দেখি আমরা কি, আমি আর কোনো চেঞ্জই করলাম না, জাস্ট আপনার সামনে তো করলাম, আমি তো আর জাদু দেখাচ্ছি না যে চোখ বন্ধ করেন, হ্যাঁ ডুলির ভিতরে কি আছে, এরকম তো করতেছি না। অসুবিধা কি? এরকম হয় নাকি? আসলে জাদু বলে কি কিছু আছে? আছে, তুমি বিশ্বাস করেন? সবই ট্রিক্স। একটা জিনিস খেয়াল করেন, এখন আমি কিছু ইনফরমেশন পেয়ে গেলাম, এখন আর মানে এরাটা কিন্তু 0 না। সো একটা ইনফরমেশন দেখেন, সম্পূর্ণটাই একটা অ্যারে ছিল, তার ভিতরে কিন্তু আরেকটা অ্যারে, বুঝা যায়? এটাও কিন্তু 2 ডাইমেনশনাল অ্যারে আকারে আসলো। একটা দেখেন প্রথম অ্যারেটা কার কি ধরে আসছে, ইমেজ না, এটা কোথায় পাইলো? আমি যে নেম ফিল্ড দিছি না ওইটা, ওই একটা ভ্যালুর ভিতরে আবার অনেকগুলো ভ্যালু আসছে। কি কি আসছে? ইমেজের নাম আসছে, দেখেন আমি এই নামটা ধরে ইমেজটা পেস্ট করছিলাম, এই নামটা আসছে। ইমেজটার টাইপ আসছে, দেখি জেপিজি নাকি পিএনজি, এই ধরনের একটা টাইপ সে আমাকে বলে দিচ্ছে। অন্যদিকে টেম্পোরারি নেম একটা বলতেছে, টেম্পোরারি নেমটা হচ্ছে আমাদের ফাইলটাকে সিলেক্ট করার পর থেকে ফাইলটা আপলোড হওয়া পর্যন্ত এই ফাইলটাকে একটা টেম্পোরারি একটা জায়গা থেকে রাখতে হয়, বুঝতে পারছেন? সেটা হচ্ছে জ্যাম্পের ভিতরে টেম্পের মধ্যে এই নামে একটা ফাইল আছে, এর ভিতরে এই ইমেজের সব কিছু আছে, বুঝতেছি? এটা টেম্পোরারি, এটা সবসময় থাকবে না, আপলোড হয়ে গেলেই ক্লোজ, বা আমি যখন এটাকে আবার সেকেন্ড টাইম রিফ্রেশ করব তখন ওটা সে ছেড়ে দেবে, বুঝতেছি? অন্যদিকে আছে এরর হচ্ছে 0 আর ইন্টিজার বলে আমাকে একটা সাইজ দিতেছে, আমার ইমেজটা কত এমবি কত কিলোবাইট, এটা বাইট অনুসারে সে আমাকে একটা ভ্যালু দিচ্ছে, বুঝতে পারছেন? তাহলে এবার কিন্তু আপনি এখন ভ্যালিডেট করতে পারেন, আপনি ইচ্ছা করলে বলতে পারেন যে শুধুমাত্র জেপিজি এবং পিএনজি ছাড়া আর কোনো কিছু আপলোড করা যাবে না। এই যে আপনার কাছে আছে ভ্যালু নাকি, আপনি কিন্তু বলতে পারেন এখন 2 এমবির বেশি হলে হবে না, এই যে সাইজ আছে আপনার কাছে, বুঝলেন নাই?
অলরেডি একটা নামে ফাইলটা আছে, আপনি কিন্তু বলতে পারেন এই নামে কিন্তু অলরেডি আছে, বুঝা যায়? আমার ওগুলোতে লেনা দেনা নাই, ওগুলো আমাদের ডে বাই ডে দেখবো, ওগুলো আমার না দেখাইলেও আপনাকে আটকায় রাখবো না, আপনি এগুলো করতে থাকবেন। বাট আমি এখানে যেটা দেখবো সেটা হলো মুভ আপলোড করতে গেলে আমাকে কি লাগবে। সো এখান থেকে আমি ভালো বুঝলাম না, আমি একটা এক্সাম্পল আসলাম। এক্সাম্পলে যখন আসলাম $_ফাইলসের ভিতরে টেম্পোরারি নেমটা লাগবে আমার, বুঝতেছেন? এখানে প্রথম প্যারামিটারে যে নেম চাইছে না, ফাইল নেম, এই ফাইল নেম কি নেম বলেন তো? টেম্পোরারি নেম যেটা সেটা। তো এই প্রশ্নের উত্তরে আমাকে যেটা করতে হবে, আমি এখানে এসে এই যে পি এর নিচে এসে আমি বলতে চাই $TMP_name ইকুয়াল টু বলে আমি জাস্ট বলতে চাই $_ফাইলসের, যেহেতু এখানে মাল্টি ডাইমেনশনাল তাহলে কি আমাকে এরকম বলতে হবে না? একটু আগে দেখছি না, তাহলে প্রথমটাতে কি বলবো বলেন তো? আমার থেকে উত্তর নেওয়া দরকার নেই, আপনি এখান থেকে উত্তর নেন। প্রথমটাতে কি নেবেন? এই দেখেন ইমেজ, প্রথম এরেতে ঢুকলেই যে কিটা সেটা কি? ইমেজ, তাই না? এটা যাবে 1 নম্বরে। সো এটা দিলেন। এবার দ্বিতীয় আপনার কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে এই যে টেম্পোরারি নেমটা, এটার জন্য কি কোনটা? এটা টেম্প নেম। সো এটা এবার আমরা এখানে এটা বসাই দিতে পারি, তাহলে আমি টেম্পোরারি নেমটা পেয়ে গেলাম। ইকো করে দেখি, অসুবিধা নেই, আপনি বিশ্বাস নাও করতে পারেন, হইতে পারে না? সো দেখি এবার আমরা এটাকে রিফ্রেশ করলে আসবো, মনে হয় না। এখান থেকে সাবমিট করে দেখি, এই যে দেখেন এই যে এতটুকু কথাকে এখানে আমি আলাদাভাবে পেয়ে গেলাম, বুঝতে পারছি? আরেকটা বিষয় লাগবে আমার, সেটা হলো অরিজিনাল নেম যেটা আছে না এটাও লাগবে, বুঝতে পারছেন? মানে সে যে ওই ফোল্ডারে নিয়ে যে ফাইলটা রাখবে ওটার একটা নাম লাগবে না? কি নামে ফাইলটা থাকবে ওখানে? নাম তো একটা বড় ফ্যাক্ট নাকি? সো এই নামটাও লাগবে। সো এটা বানানোর জন্য খুব কঠিন একটা কাজ, Ctrl+D দিতে হবে, আর এখান থেকে এই ট্যাম্পের জায়গায় নেমটা মুছে ফেলতে, মানে সরি ট্যাম্প কথাটা মুছে ফেলতে হবে, তাহলে আপনি কি পেয়ে গেলেন? এই যে দেখেন ম্যাচ করে দেখেন, আমার সাথে বলা কি দরকার, এই যে নেম, তাহলে টেম্পোরারি নেম পাওয়ার জন্য যদি এটা লিখতে হয় তাহলে নেম পাওয়ার জন্য এটা লিখতে হবে। এই সায়েন্সটা যদি না বুঝে কেমন হবে? আচ্ছা এটা হলো কি নেম বলেন তো? IMG নেম, ইমেজ নেম আর কি এটা। সো এবার আমি রেডি, আমার আপলোড করার জন্য যে জিনিসটা আমার দরকার সেটা আমি পারবো। সো আমি যেটা করতে চাই সেটা হলো ওই মেথডটাকে কল করে দিই, বলবো হচ্ছে মুভ আপলোডেড ফাইল। তো ওই মেথডটাকে কল করে দিলাম, কল করে দেওয়ার পরে আমাকে প্যারামিটার পাস করতে হবে। তাহলে প্রথমে কি? টেম্পোরারি নেম। সো এইটাতে আছে হলো টেম্পোরারি নেম, সো এটা পাস করে দেন, একটা কাজ শেষ আপনার। দ্বিতীয় যেই কাজটা, ডেস্টিনেশন দিতে বলছে আমাদেরকে, কিভাবে একটু দেখে আসেন তো। স্ট্রিং আকারে দিতে বলছে ডেস্টিনেশনটা, স্ট্রিং আকারে। আসলে ডেস্টিনেশন বলতে সে বোঝাচ্ছে ফোল্ডারের নাম। তাহলে আমি চাই আমার ফোল্ডারটা মুভ হইয়া এই জায়গায় আসুক, এই আজকে যে অ্যারে 10 নামের যে 10 নাম্বার যে ক্লাসের যে ফোল্ডারটা এখানেই আসুক। তো এখানে আমরা কি করবো বলেন তো? একটা ফোল্ডার বানাবো, আপলোডস নামে একটা ফোল্ডার তৈরি করলাম, আপনি যে কোনো নাম করতে পারেন, অসুবিধা নেই, বুঝতে পারছেন? এবার সেকেন্ড প্যারামিটার হিসাবে আমি এটা পাঠিয়ে দিতে চাই। সো এখানে এটা লিখবো, কিন্তু লিখার আগে ডেস্টিনেশন তো হলো না। তাহলে ডেস্টিনেশন বানানোর জন্য আপনি প্রথমে এরকম স্ট্রিং দিয়ে আপনার ফোল্ডারের নামটা বলে দেন, তাহলে রেজিস্ট্রেশন হইতেছে। সো আপলোডস বলে এই ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে না, সেজন্য স্ল্যাশ। এটার ভিতরে ঢুকে তুমি এই নামে প্রিন্ট করো। এই আমি কিন্তু কনক্যাটেনেট করছি, এটা আবার কেউ ভুলে যান না যে আমি এটা মনে করি নাই, এমনি মনে ফোটা পড়ে গেছে। তার মানে কি দাঁড়ালো? এটা পুরোটা একটা প্যারামিটার, বুঝতে পারছি? একটা প্যারামিটার। সো এখানে কনক্যাটেনেট হয়ে আপনার ওই ফোল্ডারের নাম সহ তারপরে ফাইলের ব্যাপারটা হইতে হবে। সো এবার যতটুকু করছি এটা একবারে মিনিমাম। আপনি যদি চান এখানে ওই সেট করবেন, এই করবেন, সেই করবেন, অনেক ধরনের ভ্যালু, এগুলো আপনি করবেন, বা আমরা অনেক সময় যেগুলো লাগবে ওগুলো করবো। বাট মিনিমাম এতটুকু জিনিস কিন্তু আমি যতটুকু বইটা বুঝতে পারছি এতটুকু ভ্যালু হয়। সো এবার আমি জাস্ট একটু দেখি, খেয়াল করি আমি আসলে কাজটা করতে পারলাম কিনা। এখানে আসেন, এসে আপনি রিফ্রেশ করেন। সো এবার একটা নাম চাই আমার। সো পাসওয়ার্ড দিই 1 2 3 PHP HTML CSS, এবং ফাইল হচ্ছে একটা ছোটো কোনো একটা ফাইল দিই। সবগুলোর নামই আসলে নেট থেকে নামানো, তো এগুলোর নাম অনেক বড় বড়। এই যে tree3 এই নামে দিলাম, সাবমিট করলাম। সো কি হলো বুঝতে পারলাম না, আমি একটু ফোল্ডার চেক করি। যেহেতু একটা ফোল্ডার বানাইছিলাম, ফোল্ডারে যদি ইমেজ যায় থাকে তাহলে বুঝবো। এই যে দেখেন tree3 নামে একটা ফোল্ডার চলে আসছে, ডাবল ক্লিক করেন, এই যে এইটা। তাহলে এই ইমেজটা কিন্তু এখন অলরেডি এখানে। এবার এটা সে ডেস্কটপ থেকে দেখ আর যেখান থেকে মতো এখান থেকে দেখ, অসুবিধা নাই, আপনার এই জায়গায় আসতে থাকবে। আপনি আবার দেখেন, বিশ্বাস না হলে, বিশ্বাস না হওয়ারই কথা,
আপনারা আমার বিশ্বাস করেন না, এরকম চুপচাপ থাকলে বোঝা যায় কিছু। তো আসেন আরেকটা ইমেজ দিই, এবার এই ইমেজটা দিলাম, দিয়ে সাবমিট করলাম, করলে আপনাকে আবার ইয়েতে নিয়ে যায়। এই দেখছেন ইমেজ যে আসতেছে, ম্যাজিক না? এবার আমি কিন্তু এটাকে প্রিন্ট করাতে পারবো নাকি পারবো না? কারণ এবার তো আমার কাছে ফাইল এখানে, তো এখান থেকে একটা ফাইলকে প্রিন্ট করাতে কি লাগবে? ইমেজ আইএমজি লাগবে। সো দাঁড়ান এটা এখনই করে দেখাই। এটা আমি ওই যে কলএমডি3 এই যে ফাঁকাটাতে এটাতে করি, তাই না? সো আমাকে এটা করার জন্য বলতে হবে আইএমজি বলে এসআরসি বলে আমাকে সোর্সটা বলে দিতে হবে। তাহলে এটা কোথায় বলতে হবে? আপলোডস নামের ফোল্ডারের ভিতরে এসে এটা নাম বলতে হবে। এবার নাম কার কাছে? নাম তো পিএসপির কাছে, এই যে এখানে নাম। তাহলে এটাকে করার জন্য এখানে আমাকে কি করতে হবে? একটু পিএসপি করতে হবে। হ্যাঁ, এটার নাম স্ক্রিপ্টিং। তো ইকো বলে এবার কার মধ্যে নামটা আছে বলেন তো? এই যে ইমেজ নেম। তো এটাকে নিয়ে এসে এখানে যদি আমি প্রিন্ট করাই দেই, তাহলে এই নামের লোক কি এই জায়গায় আছে না? লাস্ট যে সেই পাবে, যেহেতু আমার ডাটাবেসে নাম আপলোড করি নাই, আমি নামগুলো তো স্টোরি রাখি নাই, লাস্ট যাকে আপলোড করব তাকেই কিন্তু সে ধরতে পারবে, এছাড়া বাকিগুলোকে ধরতে পারবে না। অসুবিধা নাই, না ধরতে পারবে। আমি একটু হাইট উইট দিয়ে দিই, কারণ ইমেজটা অনেক বড় হয়ে আসতে পারে, ভয় পাইতে পারেন আপনি লাস্ট সময়। তো 150 দিলাম। তো দেখি এবার কি দাঁড়াইলো। রিফ্রেশ করবো না, রিফ্রেশ করে এই খেলে প্রেস্টিজ থাকবে না আমার। তো নাম 1 2 3 PSP কি যে আপলোড করবো, ইমেজে ক্লিক করবো নাকি? এটা কিন্তু ইমেজ, এটা আবার কিছু আমি বুঝলাম না যে কি। এটা কিন্তু ইমেজ মনে হইতেছে না এটা, না? আমার তো বাচ্চে তার অন্য একটা ইমেজ করতে হবে, এটা বেশি ছোট হয়ে গেছে, 200 করে দিই। 200 করে দিলাম, 200 করে। এবার আবার ইনপুট, একটা মহান ব্যক্তির নাম দিয়ে বারবার ইয়া করতেছি, তারপরে যদি এরকম কাজ হয়। এইবার এটা, হ্যাঁ আমি কিন্তু ইমেজকে ইকো করে দিলাম। সো ডান। সো এবার ঠিক আছে, পুষছে বেটা। সো থ্যাংক ইউ।